আচ্ছা, তাহলে ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া হচ্ছে এখানে ফ্রন্টাল লোবের ডিসফাংশন থাকবে, আপনার টেম্পোরাল লোবের ডিসফাংশন থাকবে, সাথে হচ্ছে ডিমেনশিয়া থাকবে। তিনটা ঘটনা ঘটবে। যে ফ্রন্টাল লোব আমরা বলছি যে আমাদের বিহেভিয়ার, পার্সোনালিটি, যদি হচ্ছে ফ্রন্টাল লোব কারণ নষ্ট হয় তাদের পার্সোনালিটি ঠিক থাকবে না, দেখা যাবে যে কাপড় চোপড় ঠিক মতো পরতেছে না। হ্যাঁ, তো এখন এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন হলিউডের নায়িকাদের কি এই ফ্রন্টাল ডিসফাংশন আছে কিনা? না, ওটা ইচ্ছাকৃত ভাবে এরকম পড়ে। এরপর আসেন টেম্পোরাল। টেম্পোরাল হচ্ছে আপনার এই ইম্পেয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে হচ্ছে কেন ইম্পেয়ারমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ হবে? কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে ওয়ার্নিক সেন্সরি যে এরিয়াটা সেটা টেম্পোরাল লোবে থাকে। তো আমাদের যে লার্নিং প্রসেস বা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেটা আমি যদি ক্যাচ করতে না পারি, সেন্সেশন যদি না আসে, রিসিভ যদি না করে, তাহলে আমি আউটপুট দিতে পারবো না। তাহলে কখন হয়? অকার্স সিমটমস ইউজুয়ালি অকার্স বিফোর দ্য এজ অফ 60 আগে হয়। তিনটা মেজর সাবটাইপ আছে, একটা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, আরেকটা হচ্ছে প্রাইমারি প্রোগ্রেসিভ অ্যাফাসিয়া, আরেকটা হচ্ছে সিমেন্টিক ডিমেনশিয়া। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তিনটা টাইপ আছে, এটা জেনে রাখেন। এরপর দেখেন পিক ডিজিজ ইজ এ কমন কজ অফ ফার্স্ট টু পার্টিকুলার। প্রথম ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া এবং হচ্ছে প্রাইমারি প্রোগ্রেসিভ অ্যাফাসিয়ার একটা কমন কজ হচ্ছে পিক্স ডিজিজ। তো এখানে পিক্স বডি পাওয়া যায়, কি পাওয়া যায়? এই যে সাইটোপ্লাজমিক হচ্ছে আপনার ইনফ্লুয়েশন বডি পাওয়া যায়। টাও প্রোটিন আছে, এই টাও প্রোটিনের বিরুদ্ধে হচ্ছে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়, অর্থাৎ টাও প্রোটিনে হচ্ছে আপনার কি হয়? মিউটেশন হয়। তাহলে এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার। এখানে তিনটা কথা আমরা বলছি যে ফ্রন্টাল লোবের ডিসফাংশন, বিহেভিয়ারাল চেঞ্জ হবে, পার্সোনালিটি চেঞ্জ হবে, এতে টেম্পোরাল লোবের ডিসফাংশন, লার্নিং ডিসেবিলিটি হবে, সাথে ডিমেনশিয়া হবে। আর হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস আমরা কি পাবো? এখানে হচ্ছে আপনার সাইটোপ্লাজমিক ইনফ্লুয়েশন বডি পাবো, আর হচ্ছে আপনি টাও প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি পাবো, কারণ এখানে মিউটেশন হয় এটার বিরুদ্ধে। এটার সাথে হচ্ছে ওই যে মোটর নিউরন ডিজিজের মোস্ট কমন টাইপ অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে আপনার যদি ও প্রশ্ন যদি এটাও দেয় যে এটার সাথে এটা অ্যাসোসিয়েটেড বা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার সাথে নিচের কোন ডিজিজটা অ্যাসোসিয়েটেড, তাহলে এটাও একটা প্রশ্ন হইতে পারে যদি প্রশ্ন কঠিন করে। এরপর দেখেন হচ্ছে পার্সোনালিটি চেঞ্জ ডিউ টু ফ্রন্টাল লোব ইনভলভমেন্ট, আমরা বলে ফেলছি আগেই, আর উইথ ল্যাঙ্গুয়েজ ডিস্টারবেন্স ডিউ টু টেম্পোরাল লোব ইনভলভমেন্ট। টেম্পোরাল লোব ইনভলভমেন্ট হলে তখন হচ্ছে এটা প্রবলেম হবে। এরপর দেখেন অ্যালজাইমার ডিজিজের সাথে এটার পার্থক্য কি? অ্যালজাইমার ডিজিজে হচ্ছে আপনার আর্লি স্টেজে দেখা যাচ্ছে মেমোরি খুব বেশি ড্যামেজ হয় না, মেমোরি মোটামুটি ভালোই থাকে, কিন্তু হচ্ছে এটাতে সেরকম থাকে না। In contrast to Alzheimer's disease, memory is relatively preserved in the early stage. এটাতে early stage হচ্ছে মেমোরিটা প্রিজার্ভ থাকে। সরি, there is no specific treatment. এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। এরপর আসেন হচ্ছে কিছু ড্রাগ যেমন এসএসআরআই হেল্প করতে পারে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, অলদো যদিও হচ্ছে অ্যালজাইমার ডিজিজ এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার কিছু ফিচার দেখা যাচ্ছে যে মিল আছে, তারপরও আপনি হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিলে আপনার হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে কোনো কাজে আসবে না, কারণ ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে কোলিনার্জিক সিস্টেমের কোনো ইমব্যালেন্স হয় না, কোনো প্রবলেম হয় না। তো যদি ওই সিস্টেমের ইমব্যালেন্স না হয়, প্রবলেম না হয়, তাহলে আমি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অর্থাৎ অ্যালজাইমারের ড্রাগ দিয়ে কোনো লাভ নাই। অ্যালজাইমারের সাথে সিমটমের মিল আছে, কিন্তু ওই ট্রিটমেন্ট দিলে লাভ নাই। এরপর আসলে লেবি বডি ডিমেনশিয়া, এটা সম্পর্কে আমরা বলছিলাম পার্কিনসনিজম থাকবে, সাথে কি থাকবে? ডিমেনশিয়া থাকবে, সাথে হচ্ছে আপনার ভিজুয়াল হ্যালুসিনেশন থাকবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে এটাকে আমরা বলি লেবি বডি ডিমেনশিয়া। যদি পার্কিনসনিজমের ফিচার থাকে, সাথে ডিমেনশিয়া যদি থাকে, সাথে যদি আপনার ভিজুয়াল হ্যালুসিনেশন থাকে, এই তিনটা জিনিস পাইলে আমি বলবো যে এটা লেবি বডি ডিমেনশিয়া। তো এখানে কি হয় দেখেন, আলফা সাইনুক্লিয়ান এন্ড বিটা সাইনুক্লিয়ান যে জিনগুলো আছে সেই জিনের মিউটেশন হয়, সে জিনের মিউটেশন হয়। আর একটা বৈশিষ্ট্য আছে যে নরমাল যে আমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো, সরি অ্যান্টি পার্কিনসন ড্রাগ গুলো দিই, সেই ড্রাগ গুলো দিলে এই কন্ডিশনটা আরো ডিটারিয়েট করবে। দেখি এখানে কি বলে, এফেক্টেড ইন্ডিভিজুয়াল আর পার্টিকুলারলি সেনসিটিভ টু সাইড ইফেক্ট অফ অ্যান্টি পার্কিনসন মেডিকেশন, অর্থাৎ অ্যান্টি পার্কিনসন মেডিকেশন দিলে এদের সিমটম গুলো আরো খারাপ হয়। দেয়ার ইজ নো কিউরেটিভ ট্রিটমেন্ট বাট অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ মে হেল্প। তাহলে এখানে আরো কয়েকটা জিনিস আমরা পাইছি যে অ্যান্টি পার্কিনসন ড্রাগ যদি আমি দিই তাহলে সাইড ইফেক্ট গুলোর কারণে এই কন্ডিশন আরো খারাপ হতে পারে, এবং এটার কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নেই, তবে হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিলে সেক্ষেত্রে এটার উপকার হতে পারে। এরপর দেখেন হচ্ছে অ্যালকোহল মিসইউজ। দেখেন লো মুড ইজ কমন সিন্স অ্যালকোহল হ্যাজ এ ডিরেক্ট ডিপ্রেশন ইফেক্ট, অর্থাৎ অ্যালকোহল খেলে কিন্তু ডিপ্রেশন হয়। যদিও আপনি অ্যাংজাইটি কমানোর জন্য খাচ্ছেন, কিন্তু এটা ইটসেলফ ক্যান কজ ডিপ্রেশন। অ্যালকোহল ক্রাইটেরিয়া ফর অ্যালকোহল ডিপেন্ডেন্সি কাদের কাদের হয় এমনিতে একবার রিডিং দিবেন, এখানে পড়ার কিছু নাই, তো কখনো আসে নাই। এই জায়গাগুলোতে হচ্ছে আমার যে হচ্ছে আপনাদেরকে পিডিএফ যেটা দিছে আমি ছবি তুলে, ওখানে হচ্ছে কিছু কথা লেখা আছে,
আপনারা দেখেন না দেখে আমাকে কষ্ট করে দেখতে হচ্ছে, জিনিসটা এখন আমি আর খুঁজে পাচ্ছি না, দুঃখের বিষয়। আচ্ছা যাই হোক, আমি মুখস্থ যা আছে তাই বলবো, সমস্যা নেই। এরপর আসেন অ্যাংজাইটি। পিপল হু আর অ্যানসাস আর মে ইউজ অ্যালকোহল। তাহলে রিলিভের জন্য অ্যালকোহল খাই, বাট দে ক্যান ডেভেলপ ইনটু ডিপেন্ডেন্সি, এবং ডিপেন্ডেন্সি হলে কি হয়, আবার কনভার্সলি অ্যালকোহল উইথড্রয়াল ইনক্রিজেস অ্যাংজাইটি। আপনি অ্যাংজাইটির জন্য অ্যালকোহল খাচ্ছেন দীর্ঘদিন ধরে, পরবর্তীতে যখন আপনি হচ্ছে এটা উইথড্র করতে যাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার অ্যাংজাইটি আরো বেড়ে গেছে, রিল্যাপস হয়েছে অ্যাংজাইটি। এরপর দেখেন অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম। তাহলে সিমটম ইউজুয়ালি বিকাম ম্যাক্সিমাল অ্যাবাউট 2 to 3 days আফটার দ্য লাস্ট ড্রিঙ্ক। দেখা যাচ্ছে যে আপনার 2-3 দিন আগে হচ্ছে 2-3 দিন পরে, যে লাস্ট ড্রিঙ্ক খাওয়ার 2-3 দিন পরে হচ্ছে সব থেকে বেশি সিমটম পাওয়া যায়। এখন সিমটম কি? সিমটমের মধ্যে ইভেন হচ্ছে সিজার, কনভালশন হতে পারে। পেশেন্টের এই টার্মটাকে কি বলে, দ্য ডিলিরিয়াম ট্রিমেন্স ইজ ইউজ টু ডেসক্রাইব সিভিয়ার অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই বোথ ডিলিরিয়াম এন্ড ফিজিওলজিক্যাল হাইপার অ্যারোজাল। অর্থাৎ পেশেন্টের কি হবে, আপনার ডিলিরিয়াম ট্রিমেন্স হবে, অ্যালকোহল উইথড্রয়াল করলে ডিলিরিয়াম ট্রিমেন্স হবে। এখানে কি হয়, আপনার একটা হচ্ছে ডিলিরিয়াম হবে, ডিলিরিয়াম, আর এটা হচ্ছে এই যে হাইপার অ্যারোজাল ট্রিমেন্স, ট্রেমর হবে, সোয়েটিং হবে, টেকিকার্ডিয়া হবে, দুইটা জিনিস এখানে, ডিলিরিয়াম সাথে হচ্ছে ট্রিমেন্সের যে ফিচারগুলো। এরপর আসেন হ্যালুসিনেশন। এটা খুবই ইম্পর্টেন্ট। যারা হচ্ছে দেখেন হ্যালুসিনেশন ক্যারেক্টারিস্টিক্যালি ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, বাট সামটাইমস ইন আদার আর কমন ইন ডেলিরিয়াম ট্রিমেন্স। লেস কমন ইজ ফেনোমেনন কল্ড অ্যালকোহলিক হ্যালুসিনোসিস। তাহলে অ্যালকোহলিক হ্যালুসিনোসিসে কি হয়, হোয়ার এ পেশেন্ট উইথ অ্যালকোহল ডিপেন্ডেন্স এক্সপেরিয়েন্স অডিটরি হ্যালুসিনেশন ইন ক্লিয়ার কনসাস এট এ টাইম when they are not withdrawing from alcohol। তাহলে হচ্ছে যদি হচ্ছে অ্যালকোহল ডিপেন্ডেন্স যারা, তাহলে এদের হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন হয়। ঠিক আছে, অ্যালকোহল ডিপেন্ডেন্সি যাদের আছে তখন এদের কি হয়, অডিটরি হ্যালুসিনেশন আসে। এরপর দেখেন এই বক্স থেকে প্রশ্ন হয়েছে, এটা ইম্পর্টেন্ট বক্স। অ্যাকিউট ইনটক্সিকেশন হলে তার কি কি হবে? আমরা বলছি যে অ্যালকোহলের কারণে হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ হবে, ইমোশনাল চেঞ্জ হবে, তার হাইপোগ্লাইসেমিয়া হবে, আমরা পড়ছি এটা। আবার এটাও বলছি যে হচ্ছে যদি হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্ট, যদি অ্যালকোহলিক কোনো পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়, তাকে গ্লুকাগন দিয়ে লাভ নাই, বা লিভার ডিজিজের একটা পেশেন্ট কে হচ্ছে আপনার গ্লুকাগন দিয়ে লাভ নাই, যদি লিভার ফেলিয়ার থাকে, তাকে অন্য যেগুলো মেথড আছে ওগুলো ইউজ করতে হবে। এরপর হচ্ছে কিটো অ্যাসিডোসিস করতে পারে অ্যালকোহল, এছাড়া অ্যাসপিরেশন অফ ভমিটিং, রেসপিরেটরি সাপ্রেশন এগুলো হতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে ওরা, পড়ে গিয়ে হচ্ছে মাথা ফাটাই ফেলতে পারে। এছাড়া উইথড্রয়াল ফেনোমেনন, উইথড্র করতে গেলে কি হবে, আমরা অলরেডি বলছি যে ডিলিরিয়াম হবে, এদের হচ্ছে ট্রিমর হবে, পালপিটেশন, টেকিকার্ডিয়া হবে, এদের দেখেন হ্যালুসিনেশন হয়, লিলিপুটিয়ান হ্যালুসিনেশন হবে। এছাড়া যারা ডিপেন্ডেন্স থাকে তাদের অডিটরি হ্যালুসিনেশন হয়, উইথড্র করতে গেলে ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, দুই রকম। ডিপেন্ডেন্সি যারা থাকে এদের অডিটরি হ্যালুসিনেশন, আর উইথড্র করতে গেলে সেটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। জিনিসটা কিন্তু আমার যেটা ছবি দিছিলাম এখানে নিচে লেখা আছে, তো আপনারা এরকম ছোট ছোট করে লিখে রাখবেন, এগুলো কিন্তু আসছে পরীক্ষায়, এসবিএ তে আসে। সাইকোলজিক্যাল সিমটমস, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক। আপনি অ্যালকোহল খাওয়া বন্ধ করে দিয়েছেন, এইসব ঘটনা করতে শুরু করবে, আবার অ্যাংজাইটি ফিরে আসবে, প্যানিক অ্যাটাক হচ্ছে, রেস্টলেসনেস হচ্ছে, আর অটোনোমাস সিমটম গুলো হবে, পিউপিল ডাইলেটেশন হবে, সোয়েটিং, ট্যাকিকার্ডিয়া, ভমিটিং এগুলো হবে। এছাড়া কনভালশনও হতে পারে, এগুলো এই বক্সটা গুরুত্ব দিয়ে পড়বেন আপনারা। তো এখানে অনেকগুলো ঘটনা আছে। হার্মফুল ইউজ, অনেক বেশি ইউজ করলে কি কি প্রবলেম হতে পারে? এমন কোনো প্রবলেম নাই যে যেটা হইতে পারে না। তো অ্যালকোহল হচ্ছে জিআইটি তে হচ্ছে আলসারেশন করে, ইসোফেজাইটিস, গ্যাস্ট্রাইটিস। আমরা জানি যে এই প্যানক্রিয়াটাইটিস এর একটা অন্যতম প্রধান কারণ। বাইরের দেশের হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে প্যানক্রিয়াটাইটিসে অ্যালকোহল, আমাদের দেশে হচ্ছে কি স্টোন, গল স্টোন। এরপর দেখেন ইসোফেজিয়াল ক্যান্সার হতে পারে, ম্যালেরিয়া সিনড্রোম হতে পারে। দেখা যাচ্ছে যে ম্যালেরিয়া সিনড্রোমটা কি, আপনার এক্সেসিভ ভমিটিং করতে গিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে টিআর হয়, এটা হচ্ছে ম্যালেরিয়া সিনড্রোম। এছাড়া ম্যালাবজর্শন হতে পারে, ইসোফেজিয়াল ভেরিসিস হতে পারে, লিভার ডিজিজ হয়ে ইসোফেজিয়াল ভেরিসিস হতে পারে। এরপর দেখেন রেসপিরেটরি অনেকগুলো কন্ডিশন হতে পারে, এগুলো আপনারা একটু রিডিং দিবেন। এই যে সিউডো কুশিং সিনড্রোম হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, গাউট হতে পারে, হাইপোগোনাডিজম হতে পারে, ফিটাল অ্যালকোহল সিনড্রোম এগুলো হতে পারে। অ্যালকোহলের কারণে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, হাইপারটেনশন হতে পারে। জাস্ট আপনি হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট পড়বেন। এর মধ্যে আহ এই কজগুলো খুবই ইম্পর্টেন্ট, অ্যালকোহলিক হ্যালুসিনোসিস, ব্ল্যাক আউট, ডিপ্রেশন, এইখান থেকে এসবিএ আসে ঘুরে ফিরে। ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি এবং হচ্ছে কর্সাকফ সিনড্রোম, এই জায়গা থেকে হচ্ছে আপনার হচ্ছে এই কি বলে এসবিএ আসে।
নিস্টেগমাস, অপথ্যালমোপ্লেজিয়া উইথ অ্যাটাক্সিয়া এন্ড ডিলিরিয়াম এগুলো হবে। আর একটা হচ্ছে কর্সাকফের ক্ষেত্রে এটা ট্রায়াড আছে একটা, আমরা পড়বো এরপরে পড়বো। আর এটা থেকে এসবি আসছে জানুয়ারি 2021-এ। দেখেন কর্সাকফ সিনড্রোম শর্ট টার্ম মেমোরি ডিফিসিট লিডিং টু কনফ্যাবুলেশন। কনফ্যাবুলেশনে কি হয়, শর্ট টার্ম মেমোরি লস হয়েছে, খাওয়ার পরেও বলবে যে আমি খাই নাই, এটা অস্বীকার করবে, এটা হচ্ছে কনফ্যাবুলেশন। ঠিক আছে, কনফ্যাবুলেশন কি জিনিস কামরুল? জি ভাই। কনফ্যাবুলেশন কি জিনিস? আমি তো দ্রুত বলতেছি, ধরতে পারতেছিস কিনা চেক করতেছি। বুঝতেছি না ভাই। আচ্ছা, না বুঝলে তাইলে আমি আরেকজনকে ধরি। বর্ণা বুঝতে পারছে? জি ভাইয়া। কি বলতো, ওয়ার্নিং এনসেফালোপ্যাথিতে কি কি পাই? নিস্টেগমাস, অপথ্যালমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া, ডেলিরিয়াম। ডেলিরিয়াম। আর কর্সাকফ সিনড্রোমে কি পাই আসলে? মানে শর্ট টার্ম মেমোরি লস। শর্ট টার্ম মেমোরি লস, ভাত খাইয়ে বলবে যে ভাত খাই নাই, মানে ডিনাই করবে, এটা হচ্ছে কনফ্যাবুলেশন। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এই জায়গা থেকে দুইবার প্রশ্ন আসছে এফসিপিএস এ, আমরা বলতেছি জানুয়ারিতেও আসছে 2019-এ, আবার হচ্ছে 2021-এও আসছে। কি বললাম, অ্যালকোহলিক একটা পেশেন্ট, তার হচ্ছে কি হলো, নিস্টেগমাস ডেভেলপ করলো, তার হচ্ছে আপনার ডেলিরিয়াম, অ্যাটাক্সিয়া এগুলো ডেভেলপ করছে, কোন ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে হয়েছে? ভিটামিন বি1ও দিতে পারে পরীক্ষায়, অথবা থায়ামিন দিতে পারে। তো এটা দুইবার পরীক্ষায় আসছিল, তো খুবই ইম্পর্টেন্ট, আবার আসতে পারে, অসম্ভব কিছু না। কারণ আমরা দেখছি যে হুবহু প্রশ্ন রিপিট হয়েছে, জানুয়ারি 2021-এর প্রশ্ন সেপ্টেম্বর 2021-এ রিপিট হয়েছে হুবহু, পরপর দুইটা সেশনে। ইভেন জানুয়ারি 2020-এর যে একটা প্রশ্ন এট্রিয়াল ফিব্রিলেশনে হচ্ছে জেভিপিতে ওয়েব অ্যাবসেন্ট, এটা হুবহু পরের সেশনে আসছে। এবং সিয়াদে যে হাইপোনেট্রেমিয়া হয় স্মল সেল কার্সিনোমাতে, সেম প্রশ্ন জানুয়ারি 2021-এ আবার রিপিট হয়েছে। সো প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে অল্প কয়েকটা প্রশ্ন রিপিট হয়, এগুলো যদি আপনি না পারেন কোনো কারণে, আপনার পাস করা কঠিন হয়ে যাবে, সহজ জিনিস না পারলে, কমন জিনিস না পারলে। এজন্য প্রিভিয়াস কোয়েশ্চেন পড়বেন। দেখেন যারা হচ্ছে ক্রনিক অ্যালকোহল ইউজ করে তাদের হচ্ছে ভিটামিন বি1 ডিফিসিয়েন্সি হইতে পারে, এবং মোস্ট কমনলি কোথায় হচ্ছে আপনার ইনজুরি হয়, মেমিলারি বডিজ, ডরসোমিডিয়াল নিউক্লিয়াই অফ দ্য থ্যালামাস, এই জায়গাটা কোথায় ড্যামেজ হয় এটা জানতে হবে। ওয়ার্নিক্স কর্সাকফ সিনড্রোমে হচ্ছে এই জায়গাগুলোতে হয়। এছাড়া পেরিভেন্ট্রিকুলার গ্রে এরিয়া কজ বাই ডিফিসিয়েন্সি অফ থায়ামিন, থায়ামিন ডিফিসিয়েন্সির কারণে হয়। থায়ামিনটা হচ্ছে আপনার ভিটামিন বি1 হচ্ছে গ্লুকোজের মেটাবলিজমে লাগে। তো এখন গ্লুকোজটা হচ্ছে আবার ব্রেনের হচ্ছে আপনার নিউট্রিশন, একমাত্র নিউট্রিশন। তো এই জন্যই হচ্ছে আপনার গ্লুকোজ সাপ্লাই কমে গেলে সেক্ষেত্রে হচ্ছে মেমিলারি বডি, ডরসোমিডিয়াল নিউক্লিয়াই অফ দ্য থ্যালামাস এবং পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার, এগুলোতে হচ্ছে আপনার ড্যামেজটা হয়। তো এখানে কি হবে, ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি একটা সিনড্রোম, আবার কর্সাকফ সিনড্রোম, এটা আলাদা দুইটা জিনিস। তাহলে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথিতে কি হয়, নিস্টিগমাস হয়, নিস্টিগমাস হয়, অপথ্যালমোপ্লেজিয়া হয় উইথ অ্যাটাক্সিয়া এন্ড ডিলিরিয়াম। তাহলে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, এটা মনে রাখার কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, আপনি যদি হচ্ছে ডানো দিয়ে মনে রাখতে পারেন, ডানো দিয়ে, ঠিক আছে, ডানো দিয়ে মনে রাখতে পারেন। ডি দিয়ে হচ্ছে ডিলিরিয়াম, এ দিয়ে হচ্ছে অ্যাটাক্সিয়া, এন দিয়ে নিস্টিগমাস, ও দিয়ে হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া। তাহলে ডানো দিয়ে আপনি জিনিসটা মনে রাখতে পারলেন। ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি দিয়ে হচ্ছে ডানো। এই জিনিসটা আমরা অনেক পড়ছিলাম, যা আমরা যখন প্রিপারেশন নিয়েছি, দুর্ভাগ্যক্রমে আমাদের সময় আসে নাই, পরের বার আসে। যেগুলো যেগুলো আমাদের সময় খুব গুরুত্ব দিয়ে করছে ওগুলো আসে নাই। আচ্ছা, এরপর দেখেন কর্সাকফ সিনড্রোম, শর্ট টার্ম যদি মেমোরি লসের হিস্ট্রি থাকে তাহলে ওটা আর ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি নয়, তখন এটা হয়ে যাবে কর্সাকফ সিনড্রোম। দুইটা আলাদাভাবে আসতে পারে। ক্যান ডেভেলপ ক্রনিক্যালি অর অ্যাকিউটলি উইথ ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি, দুইটা একসাথেও হইতে পারে অথবা আলাদাভাবেও হইতে পারে। দেখেন হচ্ছে অ্যালকোহল এই জায়গাটা থেকে, তাহলে আমি বললাম যে ইনফিনিটি এস্টার অলরেডি প্রশ্ন আসছে, ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি আসছে, কি হয়েছে, ওটা আবার আসতে পারে, অথবা হচ্ছে কর্সাকফ সিনড্রোম আবার আসতে পারে। তো এই জন্য পড়বেন, জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভবিষ্যতে এমআরসিবি পরীক্ষা দিবেন, ওখানে লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখেন অ্যালকোহল রিলেটেড ব্রেইন ড্যামেজ, অ্যাকিউট অ্যালকোহল ইনটক্সিকেশন কজেস অ্যাটাক্সিয়া, খুব বেশি খাইলে। তারপর হচ্ছে স্লার্ড স্পিচ, ইমোশনাল ইনকন্টিনেন্স, অ্যাগ্রেশন, এগুলো ঘটনা ঘটবে। হঠাৎ করে যদি বেশি করে হচ্ছে হেভি ড্রিঙ্কার যারা হঠাৎ করে খায় যদি, তাহলে এরকম ঘটনা ঘটবে। তাহলে অ্যালকোহলিক ব্ল্যাকআউট বলে একটা কথা আছে, একটু মূর্ছা যেতে পারে। এছাড়া হচ্ছে অ্যালকোহল ডিপেন্ডেন্স যদি হয় দীর্ঘদিন ধরে, তাহলে অ্যালকোহলিক ডিমেনশিয়া হয়। তাহলে হচ্ছে মনে হতে পারে যে এটা জেমার ডিজিজের মতোই, কিন্তু আসলে অ্যালকোহল যদি বন্ধ করে দেয় সে, তাহলে দেখা যাচ্ছে যে তার মেমোরি আবার ফিরে আসে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য।
এরপর দেখেন হচ্ছে হেভি অ্যালকোহল ক্যান ড্যামেজ দ্য ব্রেন ইনডিরেক্টলি থ্রু ওয়ার্নিক্স-কর্সাকফ সিনড্রোম হতে পারে, হেড ইনজুরি হতে পারে, দেখা গেছে মাতাল অবস্থায় পড়ে গিয়ে হেড ইনজুরি হলো, হাইপোগ্লাইসেমিয়া হয়, এটার একটা কমপ্লিকেশন এনসেফালোপ্যাথি হতে পারে। তো এগুলো হয়ে হচ্ছে অ্যালকোহলিক পেশেন্টের এগুলো সমস্যা হতে পারে। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে অ্যালকোহল উইথড্রয়াল করতে হবে। অ্যালকোহল উইথড্রয়াল করার জন্য এই চিকিৎসাটা ইম্পর্টেন্ট, আমি যে কেন দাগাইতে ভুলে গেছি। দেখেন হচ্ছে লং অ্যাক্টিং বেনজোডায়াজেপিন ইউজ করা যায়। তারপর হচ্ছে ওয়ার্নিক-কর্সাকফ যদি সিনড্রোম হয় তাহলে তাকে আমি কি দিব? ইমিডিয়েট ইউজ অফ হাই ডোজ অফ থায়ামিন। তাহলে কারো যদি ওয়ার্নিক সাইন্স হয়, এটা ইনফিনিটি এস্টার, এগুলো এমআরসিপি এবং ক্লাইবে খুবই আসে, যে ওয়ার্নিক-কর্সাকফ সিনড্রোম রিকোয়ার্স দ্য ইমিডিয়েট ইউজ অফ হাই ডোজ অফ থায়ামিন। তাহলে যদি ওয়ার্নিক-কর্সাকফ সিনড্রোম যদি ডায়াগনোসিস হয়, তার কারণ হচ্ছে ভিটামিন B1 ডিফিসিয়েন্সি, তাকে আমার ইমিডিয়েটলি ভিটামিন বি দিতে হবে প্যারেন্টারাল রুটে। এরপর দেখেন প্যারেন্টারালি দেওয়া হয় কি ফর্মে থাকে? পেব্রিনেক্স, এটা ওদের ওইখানকার, এবং তারপর পরবর্তীতে হচ্ছে ওরালি দেওয়া হয়, 48 ঘন্টা দেওয়া হয়। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর ওয়ার্নিক-কর্সাকফ সিনড্রোম once it has arisen. The risk of side effect such as respiratory depression with benzodiazepine and anaphylaxis of pebrinex is small when it আছে দরকার নেই। এরপর দেখেন এটা দেখেন acamprosate help to maintain abstinence by reducing craving for alcohol. এটা হয় কি, মনে করেন আমি খুব কফি খাই, আমি যদি কফি খাইতে না চাই, তো এখন আমার মনে করেন রাতে ঘুমানোর সময় মনে হয় যে কফি খাই, কালকে রাতেও কফি খাইছি, ঘুম আসে নাই, তো ক্রেভিং হয় যে কোনো একটা জিনিস খাওয়ার অভ্যাস থাকলে ওটা না খেলে ভালো লাগে না। তো এই ক্রেভিংটা যদি আপনি বন্ধ করতে চাচ্ছে বা বিড়ি সিগারেট বন্ধ করতে চাচ্ছে, এই সময় অবস্থায় যে ক্রেভিং হবে, তো ওকে অন্য কিছু তো খাওয়াইতে হবে। এমন একটা জিনিস ওষুধ খাওয়াইলে অ্যাকাম্প্রোসেট, এটা খাইলে ওর ক্রেভিংটা কমে যায়। আরেকটা জিনিস দেখেন ডাইসালফিরাম, এটা খাওয়াইলে কি হয়? পেশেন্টের অ্যাডভার্স রিঅ্যাকশন হয়। এটা খাওয়ানোর পরে যদি কেউ অ্যালকোহল খায়, ওর খারাপ লাগলে এরকম যদি চলতে থাকে, তাহলে ওই আর অ্যালকোহল খাবে না। Disulfiram can be given as a deterrent to the patient who have difficulty resisting the impulse to drink after becoming abstinent. মানে আপনি বাদ দিয়েছেন, বাদ দেওয়ার পরও যদি হচ্ছে সে কন্ট্রোল করতে না পারে নিজেকে, তখন আমি ডাইসালফিরাম দিব। কেন? এটা কি করে? ইট ব্লকস দ্য মেটাবলিজম অফ অ্যালকোহল কজিং অ্যাসিটালডিহাইড টু অ্যাকুমুলেট। বডিতে হচ্ছে কি অ্যাসিটালডিহাইড অ্যাকুমুলেট করে, ফলে কি হয়? when alcohol is consumed, যখন অ্যালকোহল খাই, আনপ্লিজেন্ট রিঅ্যাকশন ফলোস, হেডেক, ফ্লাশিং, নসিয়া হবে। তাহলে আমি বললাম যে ডাইসালফিরাম যদি খাই, এরপর যদি কেউ অ্যালকোহল খায়, তাহলে একটা সাইড ইফেক্ট, তাদের আনপ্লিজেন্ট একটা রিঅ্যাকশন হবে, হেডেক হবে, ফ্লাশিং হবে, নসিয়া হবে। তো এইভাবে করে হচ্ছে এরকম চলতে থাকলে সে আর অ্যালকোহল খাবে না। তাহলে দুইটা ড্রাগ, অ্যাকাম্প্রোসেট এবং হচ্ছে ডাইসালফিরাম। অ্যাকাম্প্রোসেটটা ক্রেভিং কমাবে, আর ডাইসালফিরাম হচ্ছে যদি হচ্ছে সে রেসিস্ট করতে না পারে অ্যাবস্টিনেন্সের পর, তখন আমরা দিব। এরপর দেখেন ট্রিটমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক সাজেস প্রোমাজিন কাদের দরকার? অ্যালকোহলিক হ্যালুসিনোসিস। আমরা বলছি যে হ্যালুসিনেশন যেখানেই আসবে যে শব্দটা, সেখানে আমি অ্যান্টিসাইকোটিক দিব, ঠিক আছে? আর যদি কারো ডিপ্রেশন থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিব। কি বললাম সংক্ষেপে একজন বলবে, সেটা হচ্ছে বর্ণা বলবে, দ্রুত বর্ণা বলবে, কারণ বর্ণা দ্রুত বলবে। ম্যানেজমেন্টটা বলেন তো, অ্যালকোহল বলবে না, মন খারাপ করছে। আচ্ছা, যা হোক, এটা থেকে প্রিভিয়াস ইয়ার গুলোতে অনেকবার আসছে পরীক্ষায়। আচ্ছা, বর্ণা ঘুমায় পড়ে নাই তো? হ্যালো ভাইয়া। আচ্ছা, ম্যানেজমেন্টটা বলেন তো, এই যে অ্যালকোহল উইথড্রয়ালের ম্যানেজমেন্ট বলেন প্লিজ। ভাইয়া প্রথমে তো হচ্ছে ওয়ার্নিক-কর্সাকফ সিনড্রোম যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে আমাদের হাই ডোজে থায়ামিন দিতে হবে। তারপরে হচ্ছে যে মানে 48 ঘন্টা পর হচ্ছে ওরাল স্টার্ট করতে হবে। আর এমনিতে যেটা ক্রনিক কেস, সেই ক্রনিক কেসের ক্ষেত্রে আমাদের দিতে হয় হচ্ছে যে অ্যাকাম্প্রোসেট প্রোসাট আচ্ছা হোক, হ্যাঁ অ্যাকাম্প্রোসেট দেয়, এটা হচ্ছে ক্রেভিং কমায়। আর ডাইসালফিরাম দেয়, এটা হচ্ছে অ্যালকোহলের মেটাবলিজম কমায়, ফলে হচ্ছে তার ফ্লাশিং, হেডেক হয় এবং সে আর পরে আনপ্লিজেন্ট ইভেন্টের কারণে খেতে চায় না। আরেকটা হচ্ছে দেওয়া যায় যদি মানে এটার সাথে ডিপ্রেশন জড়িত থাকে, তাহলে হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিতে হবে। আর যদি মানে সাইকোটিক ফিচার্স যেমন হচ্ছে হ্যালোসিনোসিস জড়িত থাকে, সেক্ষেত্রে দিতে হবে ক্লোরপ্রোমাজাইন বা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আমার এখন খুবই ক্রেভিং হচ্ছে, কফি খাই নাই, ভাত খেয়ে খুবই ক্রেভিং হচ্ছে। ক্লাস শেষে কফি খাবো হয়, গলা শুকাই আসতেছে যে মানে কয় কাপ খান আপনি? ঠিক নাই
আচ্ছা যা হোক, আমরা সিজোফ্রেনিয়া পড়ি, খুবই খুবই ইম্পর্টেন্ট। সিজোফ্রেনিয়া মানে হচ্ছে বদ্ধ উন্মাদ পাগল, যেগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরা সবাই সিজোফ্রেনিয়া রোগী। পাবনা পাগলা কারো যারা থাকে। যা হোক, সিজোফ্রেনিয়া বাই ইজ ক্যারেক্টারাইজড বাই ডিলিউশন থাকবে। এখানে আমরা বলছি যে পাগলদের ডিলিউশন থাকবে, হ্যালুসিনেশন থাকবে এবং ল্যাক অফ ইনসাইট থাকবে। এদের হচ্ছে নিজের ভালো মন্দ এরা বুঝে না। এরপর দেখেন অ্যাকুট সিজোফ্রেনিয়া মে অলসো প্রেজেন্ট উইথ ডিস্টার্ব বিহেভিয়ার, তাদের উল্টাপাল্টা বিহেভিয়ার থাকবে। আর ডিস্টার্ব থিংকিং, এদের থিংকিং উল্টাপাল্টা থাকবে। উইথ ইনসাইডিয়াস সোশ্যাল উইথড্রয়াল, দেখা যাবে যে মানুষজনের আশপাশে থাকে না, ওরা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করে নেয়, সোশ্যাল উইথড্রয়াল হবে। আদার সো কল্ড হচ্ছে নেগেটিভ সিনড্রোম। নেগেটিভ সিনড্রোম এবং পজিটিভ সিনড্রোম নিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে আমার বইতে লেখা আছে, যেগুলো কুমার ক্লার্ক থেকে অ্যাড করা। তো দেখা গেছে যে হচ্ছে আপনার পাস মেডিসিনে খুব বেশি কিছু না থাকার কারণে কিছু কুমার ক্লাস থেকে নিছিলাম পজিটিভ সিমটম এবং নেগেটিভ সিমটম। পজিটিভ সিমটম হলে দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট করলে ইমপ্রুভ হয় ভালো, আর নেগেটিভ সিমটমের ক্ষেত্রে হচ্ছে ইমপ্রুভ হয় খারাপ। তো ওগুলো এখানে লেখা আছে। এরপর দেখেন এখানে রাইজ অফ 50% ইফ আইডেন্টিক্যাল টুইন ইজ এফেক্টেড। তাহলে আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে রিস্কটা হচ্ছে 50%। এখানে হচ্ছে জেনেটিক একটা বিষয় আছে, ফ্যামিলিয়াল কোনো হিস্ট্রি থাকলে বা ইথনিক কোনো একটা গ্রুপের মধ্যে হয়, আবার ম্যানদের বেশি হয়, ছেলে পাগলে বেশি মনে হয়। যা হোক, ওরাও বলতেছে, আমি মনে হয় ছেলে পাগলে বেশি দেখছি। এছাড়া মিড 20s হচ্ছে সিজোফ্রেনিয়া হয়। আর বয়স্ক মহিলাদের ক্ষেত্রে যদি হয়, বয়সের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ওল্ডার এজে হইতে পারে। তাহলে জেনেটিক একটা কন্ট্রিবিউশন আছে, অবস্টেটিক্যাল কমপ্লিকেশনের কারণে হইতে পারে, এটা একটা ভূমিকা পালন করতে পারে। এছাড়া আমরা বলছি যে হচ্ছে ব্রেনের সাইজ ছোট হয়, এক্সেপ্ট হচ্ছে ভেন্ট্রিকলের সাইজ বড় হয়। সিজোফ্রেনিয়াতে ভেন্ট্রিকলের সাইজ বড় হয়। ঠিক আছে। আর একটা বলছিলাম যে ডোপামিন সিক্রেশন বেড়ে যায়, এগুলো এসবি এর জন্য ইম্পর্টেন্ট, কথাগুলো সবই এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা কথা এখানে বলছি যে আপনার যদি স্ট্রেসফুল লাইফ লিড করেন, কোন একটা স্ট্রেসফুল ইভেন্ট কিন্তু আপনার সিজোফ্রেনিয়া প্রিসিপিটেটিং ফ্যাক্টর হইতে পারে। এছাড়া গাঁজা খাইলে সেক্ষেত্রে সিজোফ্রেনিয়া হইতে পারে। তারপর এরপর দেখেন ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স এই জায়গাটা থেকে আসছে যে হ্যালুসিনেশন আর টিপিক্যালি অডিটরি। তাহলে এখানে মেইন যে স্পেসিফিক যে হচ্ছে হ্যালুসিনেশন যদি বলে যে সিজোফ্রেনিয়া, সেটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। আদার হ্যালুসিনেশন গুলো হতে পারে ভিজুয়াল হ্যালুসিনেশন, সেন্সরি হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু এটাই এসবি আসছে যে নিচের কোন ফিচারটা হচ্ছে মোস্ট স্পেসিফিক ফর হচ্ছে আপনার সিজোফ্রেনিয়া। এরপর দেখেন দে কমনলি ইনভলভ ভয়েসেস ফ্রম আউটসাইড দ্য হেড দ্যাট টক টু অর অ্যাবাউট দ্য পারসন। তাহলে হচ্ছে বাইরে থেকে হচ্ছে কেউ একজন তার মাথার মধ্যে বলতেছে, কথা বলে, এইরকম হচ্ছে কি বলে এটাকে, কি ধরনের ডিলিউশন বলে, শব্দটা তো আমার মাথায় কাজ করতেছে না। যাই হোক, পেসিভিটি অফ থট, এটা হচ্ছে পেসিভিটি অফ থট। অনেক সময় সে বলে যে আমি এই কাজটা করি নাই, আমাকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। বলে যে আল্লাহ আমাকে দিয়ে এই কাজটা করাইছে, আমার উস্তাদ এটা আমাকে দিয়ে করাইছে, আমার বস এটা আমাকে দিয়ে করাইছে। সো এটা হচ্ছে এই ধরনের একটা হচ্ছে ফিলিংস ভাই তাদের এটা কি থাকে। ডিলিউশন অফ কন্ট্রোল ওইটা ছিল হ্যাঁ, নাকি? এটা ডিলিউশন অফ কন্ট্রোল, যে যে হচ্ছে আমি করতেছি না, আমাকে দিয়ে করাচ্ছে, এটা হচ্ছে ডিলিউশন অফ কন্ট্রোল। ঠিক আছে। এই জিনিসগুলো হয়, এটা এটা আপনাকে গভীরভাবে খেয়াল করলে এরা হয়, কিন্তু আপনার সম্ভব না সিজোফ্রেনিয়া পেশেন্টের সাথে থাকা, তাই জানা সম্ভব না। এছাড়া হচ্ছে উইথড্রল ফ্রম দেম এন্ড পারহ্যাপস ব্রডকাস্ট টু আদার্স। তো এদের কাছে মনে হয় যে যে হচ্ছে কি ও যে চিন্তা ভাবনা করতেছে অন্যরা সেটা জেনে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় ব্রডকাস্ট, ডিলিউশন অফ ব্রডকাস্ট। এছাড়া হচ্ছে দেখা যাচ্ছে যে দ্যাট এলিয়েন থটস আর বিং ইনসার্টেড ইনটু মাইন্ড, অদ্ভুত কিছু চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে ঢুকে যায়, কেউ একজন ঢুকাই দিচ্ছে। এই যে সিমটমস, এখান থেকে ইনফিনিটি স্টার, এখান থেকে এমসিকিউ আসে, এসবি আসে। পজিটিভ সিমটম কি, এগুলো হচ্ছে পজিটিভ সিমটম, এগুলো নেগেটিভ সিমটম। পরীক্ষায় আসে পজিটিভ সিমটম গুলো কি কি, নেগেটিভ সিমটম কি কি, অথবা আসতে পারে অ্যাকিউট সিজোফ্রেনিয়া সিমটম কি, অথবা আসতে পারে যে ক্রনিক সিজোফ্রেনিয়া সিমটম কি, আসতে পারে ফার্স্ট র্যাঙ্ক ক্রাইটেরিয়া অফ দা হচ্ছে আপনার সিজোফ্রেনিয়া। তো এইভাবে হচ্ছে প্রশ্নগুলো আসে, এক একবার এক এক রকম করে আসে। দেখেন এ বি সি ডি দিয়ে মনে রাখতে পারেন অ্যাকিউট সিজোফ্রেনিয়া বা হচ্ছে আপনার পজিটিভ সিমটম গুলো বা ফার্স্ট র্যাঙ্ক সিমটম গুলা। তাহলে এ দিয়ে হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন হবে, কেউ কথা না বললে তার কাছে মনে হচ্ছে কথা বলতেছে, কেউ তাকে নিয়ে আলোচনা করতেছে, হ্যাঁ এগুলো তার কাছে মনে হবে। এরপর দেখেন এখানে দেখেন ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং মানে হচ্ছে এগুলো ডিলিউশন, সে মনে করে যে সে যে কথাগুলো বলতেছে অন্যরা জেনে যাচ্ছে কথাগুলো। এবং ইনসারশন উইথড্রল অফ থটস, তার মাথার মধ্যে হচ্ছে কেউ হচ্ছে এই কিছু ইনফরমেশন দিচ্ছে সে মনে করে, এবং কিছু হচ্ছে চলে যাচ্ছে। সি দিয়ে হচ্ছে কন্ট্রোল ফিলিং, সে বলতে চায় যে না আমার এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে কন্ট্রোল মানে প্যাসিভ ফেনোমেনন যেটা,
সেটা হচ্ছে তাকে দিয়ে কেউ একজন করাচ্ছে, মানে হচ্ছে তাকে কেউ একজন কন্ট্রোল করতেছে। তাহলে এরপর একটা দেখেন ডিলিউশনাল পারসেপশন, এটা কি পার্টিকুলারলি এক্সপেরিয়েন্স ইন বিজারে। তাহলে এখানে ডিলিউশনাল পারসেপশন জিনিসটা কি? ডিলিউশনাল পারসেপশন জিনিসটা কি আমি উদাহরণ আনতে পারতেছি না মাথায়, তাই কেউ একজন বলবে? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এরকম। আচ্ছা এরকম তাই না? আচ্ছা হইতে পারে, আমার এখন মনে পড়তেছে না জিনিসটা। যা হোক, ওটা হচ্ছে পারসিকিউটরি ডিলিশন। তুমি যেটা বলছো এটা হচ্ছে পারসিকিউটরি ডিলিশন, যেটা হচ্ছে তোমার কেউ একজন ক্ষতি করতে চাচ্ছে। আচ্ছা আমি এই জিনিসটা এখন মাথায় আসতেছে না। তাহলে অডিট এবিসিডি দিয়ে হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, বি দিয়ে হচ্ছে আপনার ব্রডকাস্টিং হচ্ছে ইনসারশন অর উইথড্রল, সি দিয়ে কন্ট্রোল ফিলিং, ডি দিয়ে হচ্ছে আপনার ডিলিশনাল পারসেপশন। এরপর দেখেন ক্রনিক সিজোফ্রেনিয়াতে আপনার কি কি ফিচার পাওয়া যায়। ফ্ল্যাট এন্ড ফেস ইফেক্ট, আমার মতোই দেখা যাচ্ছে যে এরকম মানে কোনো ইমপ্রেশন নেই। তারপর হচ্ছে অ্যাপেথি এন্ড লস অফ ড্রাইভ, তাহলে হচ্ছে এরা মনমরা হয়ে থাকে, এদের কোনো ড্রাইভ কাজ করে না, কোনো মানে জীবনের কোনো উদ্দীপনা নেই। সোশ্যাল আইসোলেশন, আমার মতো অটিজম, মানুষজনের সাথে মিশে না। এরপর দেখা যাচ্ছে পোভার্টি অফ স্পিচ, অ্যালোগিয়া হয়, এবং হচ্ছে পুয়ার সেলফ কেয়ার, নিজের কোনো যত্ন নেয় না। ঠিক আছে, এই যে অ্যালোগিয়া, অ্যাভলিউশন, তারপর হচ্ছে অটিজম, এই জিনিসগুলো হচ্ছে টার্ম গুলো দিবে। তো এগুলো ইম্পর্টেন্ট। তো আসছে মানে এই না যে আসবে না, এগুলো টপিকস এফসিপিএস দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেম টপিকস থেকে প্রশ্ন আসে। আপনারা এই জন্য বলছি যে প্রশ্ন একটা অ্যানালাইসিস করেন, আপনারাই বুঝবেন কি প্রশ্নটা আসবে পরের বার। এরপর দেখেন এখানে এই যে এখানে দিছে এটা সম্পর্কে ডিলিউশনাল পারসেপশন জিনিসটা কি? a delusion that arises suddenly alongside a normal perception। নরমাল একটা পারসেপশনের পাশাপাশি আরেকটা হচ্ছে তার ডিলিউশন আসে, সেটা হচ্ছে আই saw the moon and I immediately know he was evil। মানে দুইটা চিন্তা তার একসাথে আসে, এটাকে বলে হচ্ছে ডিলিউশনাল পারসেপশন। অনন্ত পাওয়া গেছে এটা। ঠিক আছে, এখানে আর একটু যেগুলো বলছি এই কথাগুলো এখানে আর একটু হচ্ছে সুন্দর করে বলা আছে কথা। এবং এদের ক্ষেত্রে যে হচ্ছে সিজোফ্রেনিয়ার পেশেন্টের ক্ষেত্রে একটা অকওয়ার্ড পজিশন দেখা গেছে যে থাকে, এটাকে বলা হয় ক্যাটাটোনিয়া। অকওয়ার্ড পজিশন ক্যাটাটোনিয়া পাওয়া যায়, ক্যাটাটোনিয়া। তাহলে ক্যাটাটোনিয়াটা এখানে হবে অকওয়ার্ড পজিশন। এরপর এখানে ইনভেস্টিগেশন করে আমাদের তো খুব বেশি লাভ নাই, এছাড়া এগুলো এগুলো একটু রিডিং দিয়ে এখানে তেমন কিছু করার নাই। তো এখানে যেটা দেখেন many of those who experience acute schizophrenia go on develop chronic state in which acute, তাহলে acute কন্ডিশনে যে সিম্পটম সেগুলোকে বলা হচ্ছে পজিটিভ সিম্পটম। এগুলো হচ্ছে ট্রিটমেন্টে রেসপন্স করে। আর একটা হচ্ছে নেগেটিভ সিম্পটম, এগুলো অলরেডি আমরা পড়ছি। ক্রনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে নেগেটিভ সিম্পটম পাওয়া যায় এবং ট্রিটমেন্টে ক্রনিকটা হচ্ছে কম রেসপন্স করে। যাক, এখানে আর তেমন কিছু বলার নাই। এরপর 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 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হচ্ছে আপনার সিজোফ্রেনিয়া, এইটা একটু রিডিং দিবেন, এমন না যে কখনো আসছে তা না, রিডিং দিবেন। তো হান্টিংটন ডিজিজ যখন আমরা ভাই হ্যাঁ প্লিজ বলেন। ডায়াগনোসিসটা কি বললেন ভাই? ডায়াগনোসিস রিডিং দিবেন, ইম্পর্টেন্ট কিছু নাই, রিডিং দিবেন। যদি ক্রনিকের কথা কি জানি একটা বললাম যে অ্যাকিউট বা পজিটিভ সিম্পটম থাকলে ড্রাগ ট্রিটমেন্টে এটা ভালো রেসপন্স করে, ভালো হয় আর আউটকাম ভালো। আর যদি ক্রনিক সিজোফ্রেনিয়া হয় বা হচ্ছে আপনার এই নেগেটিভ সিম্পটম গুলো থাকে, ইউজুয়ালি দেখা যাচ্ছে ড্রাগ ট্রিটমেন্টে খুব বেশি রেসপন্স করে না। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। এগুলো জিনিস হচ্ছে আমরা যখন এই নার্ভাস সিস্টেম পড়বো তখন এগুলো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করবো। আপনারা হচ্ছে ডিফারেন্সিয়েট, এগুলো কখনো আসে নাই কিন্তু জাস্ট আপনারা একটু পড়বেন, অ্যানালাইসিস করবেন। আমি নিজেও কখনো পড়ি নাই এগুলা, আপনারা পড়বেন কারণ আপনাদের আসতে পারে, আমাদের আসে নাই, আমরা বেঁচে গেছি। এটা হচ্ছে থিওরি, আমার এক জুনিয়র শিখাই দিছে, যে বলে যে অমুক ভাইয়ের কাছে পড়ছে, অমুক ভাই যদি হচ্ছে কোনো কিছু যদি আনইম্পর্টেন্ট হয় বা যে এগুলো একটু আপনারা রিডিং দিবেন, তার মানে হচ্ছে সে যা পড়েছে তার থেকে 100% চান্স পেয়েছে। আমি বুদ্ধি নিছি কারণ নিজের কোনো বুদ্ধি নাই এই জন্য। যাই হোক, এরপর আসেন ম্যানেজমেন্ট। ফার্স্ট এপিসোড সিজোফ্রেনিয়া ইউজুয়ালি রিকোয়ার্স অ্যাডমিশন টু হসপিটাল বিকজ পেশেন্ট লেক দ্য ইনসাইট। তাহলে ফার্স্ট এপিসোডে ইউজুয়ালি দেখা যায় যে আপনার হসপিটালে অ্যাডমিশন করানো লাগে, যদি অ্যাকিউট অবস্থায় হয় তখন লাগে। তো এরপর দেখেন ড্রাগ ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট এখানে, যেহেতু আমরা বলছি যে এটা সিভিয়ার একটা কন্ডিশন, মেন্টাল কন্ডিশন, সাইকোসিস, তাহলে এটা অ্যান্টিসাইকোটিক এজেন্ট লাগবে।
টেক 2 to 4 উইকস টু বি ম্যাক্সিমালি ইফেক্টিভ। দেওয়ার সাথে সাথে এগুলো ইফেক্টিভ হয় না, 2 থেকে 4 সপ্তাহ লাগবে এবং এটা কন্টিনিউ করতে হবে অনেকদিন ধরে। কতদিন কন্টিনিউ করতে হয়? ইউজুয়ালি 1 থেকে 2 বছর কন্টিনিউ করা দরকার। হ্যাঁ, এই ইভেন অনেক পেশেন্ট আছে যে 1 থেকে 2 বছর কন্টিনিউ করার পরে যদি ড্রাগ বাদ দেয় আবার হচ্ছে তার রিল্যাপস হয়। তো এই জন্য এইগুলো মোটামুটি ভাবে হচ্ছে ট্যাপারিং ডোজে অনেকদিন কন্টিনিউ করতে হয়। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগের কিছু হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, এগুলো আমরা বক্সে পড়বো। তারপরে এখানে একটু আছে যেখানে একাতেশিয়া, পার্কিনসনিজম, ডিস্টোনিয়া এগুলো ঘটনা ঘটে। ঠিক আছে, অ্যাডভার্স ইফেক্ট গুলো এখানে আছে, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কি কি অ্যাডভার্স ইফেক্ট ঘটে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন হচ্ছে এখানে কি ইউজ করা যায়, দেখেন কনভেনশনাল ফার্স্ট জেনারেশন ড্রাগ প্রোমাজিন, হ্যালোপেরিডল ইউজ করা যায়, সেকেন্ড জেনারেশন ওলানজাপিন, ক্লোজাপিন এগুলো ইউজ করা যায়। এরা হচ্ছে D2 ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে, এই জন্য হচ্ছে এক্সট্রা পিরামিডাল ইফেক্ট গুলো হয়। পার্কিনসন ডিজিজ হয়, আমরা জানি যে পার্কিনসন ডিজিজে কি হয়, ডোপামিন কমে যায়। তো এরাও তো ডোপামিনকে ব্লক করতেছে রিসেপ্টরকে, তাহলে ডোপামিন রিলিজ কমে যাবে। ফলে হচ্ছে কেন সিজোফ্রেনিয়াতে তো ডোপামিন বেড়ে যায়, আমার চিকিৎসা দরকার হচ্ছে ডোপামিন যাতে কমে যায়। আবার ডোপামিন কমে গেলে তো পার্কিনসনিজম হয়। তাহলে আপনারা এক জায়গায় লিখে রাখতে পারেন, ইনক্রিজ ডোপামিন ইন সিজোফ্রেনিয়া, ডিক্রিজ ডোপামিন ইন পার্কিনসনিজম। তাহলে প্যাথোলজি এখানে। তো ফলাফল চিকিৎসা করতে গিয়ে সিজোফ্রেনিয়ার পার্কিনসনিজম ডেভেলপ করতে পারে। এরপর দেখেন যে হচ্ছে নিউয়ার ড্রাগ গুলোর কি সুবিধা। নিউয়ার ড্রাগ গুলো হচ্ছে আপনার সাইড ইফেক্ট কম, কিন্তু এদের অ্যাডভার্স ইফেক্ট আছে কিছু, যেমন ওয়েট গেইন হইতে পারে, মেটাবলিক ডিস্টারবেন্স যেমন ডিসলিপিডেমিয়া হইতে পারে। ওলানজাপিন, ক্লোজাপিন এগুলো হচ্ছে ভালো, ওই যে এক্সট্রা পিরামিডাল ইফেক্ট গুলো কম, কিন্তু হচ্ছে এগুলো সাইড ইফেক্ট যেমন হচ্ছে আপনার ওয়েট গেইন হইতে পারে, ডিসলিপিডেমিয়া হইতে পারে, এগুলো ঘটনা ঘটে। এরপর দেখেন নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সিনারিওটা আমার খুব পছন্দ, কেন আসে না, আমি একটা ওয়ার্ডে এরকম পেশেন্টটা পাইছিলাম যে একটা ডিউটি করতেছি, রাতে একটা পেশেন্ট আসে, পেশেন্টের খুবই জ্বর এবং সারা শরীর রিজিড। প্রথমে মনে করলাম যে এটা কি মেনিনজাইটিস, এনকেফালাইটিস। নেক রিজিডিটি দেখলাম খুবই রিজিড এবং টেম্পারেচার খুবই হাই। তো পরে আবার পায়ের দিকে গেলাম, একটু প্লান্টার রেসপন্স দেখলাম, কিন্তু পাও খুব একেবারে রিজিড হওয়া। তো এটা সারা শরীর একেবারে রিজিড, কিন্তু এটা তো আপনার মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হওয়ার কথা না। তো হিস্ট্রি নিলাম যে হচ্ছে এরকম মানসিক রোগের কোনো হিস্ট্রি আছে কিনা, ওষুধ খাই কিনা। তো পজিটিভ হিস্ট্রি দিয়েছে, তখন আমার ডায়াগনোসিস হলো যে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। অর্থাৎ কোনো একটা পেশেন্টরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে, তার যদি ফিভার হয়, তার যদি রিজিডিটি হয়, হোল বডি রিজিডিটি হয়, তখন আমাদের ডায়াগনোসিস হবে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। ঠিক আছে, ইট ইজ এ রেয়ার বাট সিরিয়াস কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ফিভার, ট্রেমর অ্যান্ড রিজিডিটি। সাথে কি থাকতে পারে, অটোনমিক ইনস্টেবিলিটি থাকতে পারে। এরপর দেখেন হচ্ছে এটা তো ইনফিনিটি স্টার বক্স, আমরা যেটা আগে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম ওটাতে থাকি। তাহলে ডিলিরিয়াম, তাহলে ট্রেমর, আমি বলছি যে ফিভার হবে, রিজিডিটি হবে, ট্রেমর হবে, অটোনমিক ইনস্টেবিলিটি এন্ড ডিলিরিয়াম খুবই ইম্পর্টেন্ট। আমি এসবিএ খুব আশা করতেছিলাম ওখান থেকে, আমাদের সময় দুর্ভাগ্যজনকভাবে আসে নাই, যদি আপনাদের সময় চলে আসে। Characteristic laboratory findings are elevated creatinine phosphokinase, দেখেন আপনার ল্যাবরেটরি ফাইন্ডিংসে সিপিকে বাড়বে, তারপর হচ্ছে আপনার লিউকোসাইটোসিস হবে। অ্যান্টিসাইকোটিক মেডিকেশন শুড বি স্টপ, তাহলে এখন আমি ট্রিটমেন্টে চলে গেছি, তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ বন্ধ করতে হবে সে যেটা খাচ্ছিল, এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে তাকে। যদি হচ্ছে সম্ভব হয়, যদি দরকার হয় আইসিইউতে ভর্তি করাইতে হবে। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে হাইড্রেশন, তার যদি ডিহাইড্রেশন থাকে হাইড্রেশন দিতে হবে, স্যালাইন দিতে হবে, এবং তার যে হাইপারথার্মিয়া, তার যে ফিভার আমরা বলতেছি, হাইপারথার্মিয়াটা কমাইতে হবে, এবং তার রিজিডিটি কমানোর জন্য আমরা কি দিতে পারি, ডেন্ট্রোলিন সোডিয়াম বা ব্রোমোক্রিপ্টিন দিতে পারি। ডেন্ট্রোলিন সোডিয়াম বা ব্রোমোক্রিপ্টিন, ড্রাগ অফ চয়েস হচ্ছে ডেন্ট্রোলিন সোডিয়াম এন্ড ব্রোমোক্রিপ্টিন। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমাদের এফসিবিএস এ এখনো আসে নাই এটা, কিন্তু আরেকটা জিনিস আছে অ্যান্টি ডিপ্রেসেন্টের সাইড এফেক্ট সেরোটোনিন সিনড্রোম, ওটা কিন্তু পরীক্ষায় আসছে। তো এই জিনিসটা অনেকদিন আসে নাই, আপনার পরীক্ষায় আসতে পারে যে কিন্তু এমআরসিপি বা প্ল্যাবে আসে। তো এটা আমাদের স্যাররা একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন করতেছে মাঝে মধ্যে এখন, তো এই প্রশ্নটা আসতে পারে আর কি। যদি এরকম অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাওয়ার হিস্ট্রি থাকে, তার যদি ফিভার থাকে, রিজিডিটি থাকে, তাহলে আপনার ডায়াগনোসিস হবে যে আপনার নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। তার যদি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করেন, সিপিকে রাইজ পাবেন এবং হচ্ছে লিউকোসাইটোসিস পাবেন। আর তাকে কি ট্রিটমেন্ট করবেন, তার হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিবেন, ডিহাইড্রেশন থাকলে হাইড্রেশন মেনটেন করবেন,
টেম্পারেচার বেশি থাকলে টেম্পারেচার কমানোর জন্য ড্রাগ দিবেন, নাপা দিবেন, তারপর হচ্ছে আপনার তার যে রিজিডিটি সেটা কমানোর জন্য ডেন্ট্রোলিন সোডিয়াম এবং ব্রোমোক্রিপ্টিন। হ্যাঁ, এই দুইটা ড্রাগ হেল্পফুল। তাহলে একটু কি এটা খুবই ইম্পর্টেন্ট। কার্ডিয়াক অ্যারিথমিয়া আমরা বলছি অ্যান্টিসাইকোটিক ড্রাগ কিউটি প্রলংগেশন করে, অ্যারিথমিয়া হতে পারে, টর্সাডিস ডিপয়েন্টিস হতে পারে। এরপর হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, এদের দেখা যাচ্ছে সাপোর্ট যেমন লাগে ঠিক একইভাবে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে হয়। আচ্ছা, এরপর দেখেন সোশ্যাল ট্রিটমেন্ট, সোশ্যালি হচ্ছে এদের রিহ্যাবিলিটেশন করা লাগে, কারণ পাগল হয়ে যখন ছিল ভালো হওয়ার পরে তাকে যে হচ্ছে তাকে একটা জব সিকিউরিটি দরকার, মানে তাকে একটা জব দেওয়া দরকার, বা মানুষ যাতে হচ্ছে তার সাথে কোঅপারেট করে এই রকম একটা পরিবেশ তাকে দেওয়া দরকার। ঠিক আছে, তার অ্যাকোমোডেশন, তার জব, এগুলোর ব্যবস্থা করে দিতে হবে। এরপর দেখেন প্রগনোসিস, 1/3 অফ দোজ হু ডেভেলপ অ্যাকিউট সিজোফ্রেনিয়া ইফ ইউ শুড হ্যাভ এ গুড আউটকাম। 1/3 এর আউটকাম ভালো, 1/3 আবার কি হয়, ক্রনিক হয়, chronic incapacitating schizophrenia, and the remainder largely recover after each episode and suffer relapse. তাহলে একটা ক্যাটাগরি 1/3 হচ্ছে ভালো হয়ে যায়, 1/3 হচ্ছে ক্রনিক হয়ে যায়, আর 1/3 এর মধ্যে রিল্যাপস হইতে থাকে, ভালো হওয়ার পরে আবার খারাপ হয়, এরকম চলতে থাকে। এবং schizophrenia is associated with suicide and up to 10% patient take their own life, অর্থাৎ 10% রিস্ক থাকে সুইসাইডের। ঠিক আছে, 10% পিপল সুইসাইড করে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, প্রগনোসিস বলেন বা সিজোফ্রেনিয়া টপিকসটাই খুবই ইম্পর্টেন্ট, অ্যালজাইমার ডিজিজ টপিকসটাই খুবই ইম্পর্টেন্ট। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া একটা অ্যাটিপিক্যাল টপিকস কিন্তু ইম্পর্টেন্ট। আবার যদি বলেন যে হচ্ছে ওয়ার্নিক্স, কর্সাকফ, এনসেফালোপ্যাথি, যেটা ওয়ার্নিক্স সিনড্রোম এবং কর্সাকফ সিনড্রোম আলাদা আলাদাভাবে ইম্পর্টেন্ট, এগুলো প্রিভিয়াসলি আসছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগের হচ্ছে আপনার অ্যাডভার্স ইফেক্ট হয়তো আপনারা সামনের বার এমসিকিউ পাবেন, এটা সম্ভাবনা খুবই বেশি, এমসিকিউ হয়তো আপনারা পাবেন। এদের একটা নিউয়ার ড্রাগ গুলোর একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ওয়েট গেইন করে এবং এদের অ্যাপাটাইট বেড়ে যায়। অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাইলে অ্যাপাটাইট বেড়ে যায়। দেখেন এরা, আমরা বলছি যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে, আমরা বলছি যে সিজোফ্রেনিয়াতে ডোপামিন বেড়ে যায়, আমার দরকার ডোপামিন কমানো, তাহলে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করতে হবে। তাহলে এখানে কি হয় দেখেন, একাতেশিয়া হয়, ডিস্টোনিয়া হয়, পার্কিনসনিজম হয়, টার্ডিভ ডিসকাইনেশিয়া হয়, গাইনোকোমাস্টিয়া হয়, গ্যালাক্টোরিয়া হয়। এই জিনিসগুলো খেয়াল করেন, এই অ্যাডভার্স ইফেক্ট গুলো যে কতবার আসছে তার কোনো ঠিক না আর কি, এমডি এফসিবিএস আসেই প্রায়। ইফেক্টস ডিউ টু কোলিনার্জিক ব্লকেট, যে ড্রাই মাউথ হবে, ব্লাড ভিশন হবে, ইম্পোটেন্সি হবে, কনস্টিপেশন হবে, ইউরিনারি রিটেনশন হবে। এই জায়গাগুলোতে একটু চেঞ্জ করে দেয়, কনস্টিপেশনের জায়গায় ডায়রিয়া দেয়, ইউরিনারি রিটেনশনের জায়গায় দিয়ে দেয় ইউরিনারি ইনকন্টিনেন্স, তখন হচ্ছে কনফিউশন অ্যারাইজ করে। এই দুইটা জায়গায় কোলিনার্জিক ব্লকের কি ফিচার, ডোপামিন ব্লকের কি ফিচার, এগুলো আসে ডিরেক্টলি আসে যে ডোপামিন ব্লকের কি ফিচার, কোলিনার্জিক ব্লকের কি ফিচার, এভাবেও আসে। তারপর দেখেন হচ্ছে ব্লাড ডিসক্রাইসিস, নিউট্রোপেনিয়া হবে, ক্লোজাপিন বিশেষ করে, কোলেস্টেটিক জন্ডিস হতে পারে, ফটোসেনসিটিভ ডার্মাটাইটিস হতে পারে। ওকুলার কমপ্লিকেশনের মধ্যে কি দেখেন, কর্নিয়াল এন্ড লেন্স ওবাসিটিস। তাহলে এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বক্স, বলতে পারেন যে আপনাদের জন্য ইনফিনিটি স্টার, হয়তো পরীক্ষা এমসিকিউ পেয়ে যেতে পারেন আর কি। তাহলে এই জায়গাগুলো আমাদের শেষ। আমরা এখন আসবো মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডার আমরা বলছি যে ডিপ্রেশন থাকতে পারে, শুধু এটা হচ্ছে আপনার ইউনিপুলার, মানে শুধু ডিপ্রেশন, আবার হইতে পারে ডিপ্রেশন সাথে হচ্ছে কিছুদিন পর মুড এলিভেশন, মা বলতেছে যে আমি, আমার দ্বারা কোনো কিছু সম্ভব না, কিছুদিন পরে সে আবার দেখলেন যে ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরকম আমাদের সবারই মনে হয় এরকম বাইপোলার ডিসঅর্ডার আছে। ডিসথাইমিয়া মানে হচ্ছে দীর্ঘদিন লো গ্রেডেড ক্রনিক ডিপ্রেস মুড উইদাউট সাফিসিয়েন্ট আদার সিম্পটম টু কাউন্ট এজ সিগনিফিকেন্ট বা মেজর ডিপ্রেশন, মানে অল্প করে ডিপ্রেশন, মানে বেশি লেভেলের না, অল্প হালকা ডিপ্রেশন অনেকদিন ধরে থাকে, এটা হচ্ছে ডিসথাইমিয়া। এরপর আসেন ডিপ্রেশন। ডিপ্রেশন মোটামুটি হচ্ছে মেজর, ওয়ান অফ দ্য মেজর কজ অফ ডিসএবিলিটি এন্ড সুসাইড। এটাও জেনেটিক প্রিডিসপোজিশন, তার ফ্যামিলিগতভাবে থাকলে সেরকম থাকে। ট্রিগার্ড বাই স্ট্রেসফুল কোনো একটা লাইফ ইভেন্ট যদি থাকে, যেমন হচ্ছে কোনো একটা লস যদি হয়, সেক্ষেত্রে হতে পারে মেডিকেল ইলনেস এর কারণে ডিপ্রেশন হতে পারে এইগুলো। এরপর দেখেন এই জায়গাটা থেকে হচ্ছে এমসিকিউ আসছিল, আমাদের সময় এমসিকিউ আসছিল সম্ভবত 2021 জুলাই বা জানুয়ারিতে একবার এমসিকিউ আসছে, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। হাইপোফাংশন মানে হচ্ছে ডিক্রিজ হয়, আমার বইতে কিন্তু লেখাই আছে ডিক্রিজ, এটা আমাদের সময় আসছিল। ডিক্রিজ মনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার, অর্থাৎ সেরোটোনিন কমে যাবে, ডিক্রিজ নরএপিনেফ্রিন কমে যাবে। তারপর হচ্ছে কি আপনার বেড়ে যাবে কি দেখেন, ডিপ্রেশনে বেড়ে যায় হচ্ছে কর্টিসল বেড়ে যায়, তাহলে কর্টিসল বেড়ে গেলে ডিপ্রেশন বেড়ে যাবে, কুশিং সিনড্রোমে ডিপ্রেশন বেড়ে যায়। ঠিক আছে,
তাইলে আপনার সেরাটোনিন কমে ভাই যায়। এটা হচ্ছে এফসিবি জানুয়ারি 2020-এ আসছিল হ্যাঁ, MCQ জানুয়ারি টাইপের। 2020-এ এমসিকিউ আসছে, আমাদের সময় আসলে। হ্যাঁ, ল্যাক অফ নরঅ্যাড্রেনালিন আর হচ্ছে আপনার ইনহিবিশন অফ ডোপামিন, এই হচ্ছে দুইটা টু ছিল। এবং এটা হচ্ছে সেরাটোনিন যে হচ্ছে ডিপ্রেশনের জন্য মেইনলি দায়ী, এটা একটা এসবি আসলে জানুয়ারি বা জুলাই 2017 দিকে, অনেক আগের বা 2015 দিকে। তো একটা এসবিও আসছিল। তাইলে আপনার সেরাটোনিন এবং নরএপিনেফ্রিন কমে কিন্তু কর্টিসল বাড়ে। ঠিক আছে, এই যে নিউরোকেমিক্যাল এই তিন, এখানে মনে করেন একটু জানলে আপনার একটা এমসিকিউ আসলে পারলেন বা একটা এসবি আসলে পারলেন। এরপর দেখেন হচ্ছে আপনাকে কিছু কজ, যেমন কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, ডিপ্রেশনের কজ গুলাকে এক্সক্লুড করতে হবে ড্রাগ কজ থেকে। এরপর দেখেন হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট, অ্যান্টি ডিপ্রেসেন্ট দিবেন, এটাই তো স্বাভাবিক। মডারেট এবং সিভিয়ার ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিবেন। অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলোর নাম লাগবে, ড্রাগ খুবই ইম্পর্টেন্ট, ড্রাগ থেকে ইউজুয়ালি একটা প্রশ্ন থাকে। এটা মনে করেন দিল যে টিসিএ, নিচের কোনগুলো টিসিএ, জাস্ট নামগুলা, নিচের কোনগুলো এসএসআরআই, নিচের কোনগুলো মাও ইনহিবিটর, এভাবে পরীক্ষা আসে, জাস্ট নামগুলো মনে রাখবেন, নামগুলা। তাহলে টিসিএ, এসএসআরআই এগুলোর মধ্যে কোনটা ভালো? এসএসআরআইটা ভালো তুলনামূলকভাবে। এছাড়া এন আর এটা কি বলে, এটারও একটা নাম আছে, নামটা তো মনে করতেছে না, এটা সংক্ষেপে আমরা পড়তে পড়তে এখানে পাবো। এসএনআরআই ভাই, হ্যাঁ, এসএনআরআই, হ্যাঁ এসএনআরআই। আচ্ছা দেখেন হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ আপনি শুরু করছেন, তো পেশেন্টকে বলতে হবে যে বাবা আপনার হচ্ছে এই ওষুধ দিচ্ছেন, হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার ওষুধটা বেড়ে যেতে পারে, কিন্তু এটার 1 থেকে 2 সপ্তাহ পর ধীরে ধীরে এটা কাজ করবে। তো আপনার হচ্ছে দেওয়ার দেখা যাচ্ছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সিমটম এক্সাজারেট করতে পারে, তো এটা বলে দিতে হবে, না বললে তো সে খাওয়া বাদ দিয়ে দিবে। তো ইফেক্টটা পাইতে সময় লাগে এবং 6 থেকে 12 মাস ইউজুয়ালি ইউজ করতে হয়। তো তাইলে ইফেক্টিভ ট্রিটমেন্ট হয় আর কি। দেখেন treatment should be continued for at least 6 to 12 months to reduce the high risks of relapse. এটা যাতে আবার রিল্যাপস না হয় সেজন্য হচ্ছে আপনার 6 থেকে 12 মাস হচ্ছে আপনার ট্রিটমেন্ট করা উচিত। Then those should be tapered off over several weeks to avoid discontinuation syndrome. আমরা বলছি হঠাৎ করে উইথড্র করা যাবে না অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, স্টেরয়েড, বিটা ব্লকার এগুলা। তো এই জন্য হচ্ছে আপনার ধীরে ধীরে উইথড্র করতে হবে, কারণ হঠাৎ করে উইথড্র করলে দেখা যাবে যে আবার কি হচ্ছে ডিজিজটা আবার রিল্যাপস করবে। এরপর দেখেন হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। টিসি এর অ্যাডভার্স ইফেক্ট কি দেখেন, অ্যাডভার্স ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট ড্রাগগুলার, সিডেশন, অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট, পোস্টারাল হাইপোটেনশন, লোয়ার সিজার থ্রেশহোল্ড মানে কনভালশন হতে পারে, কার্ডিওটক্সিসিটি হতে পারে। ঠিক আছে, এছাড়া দেখেন এসএসআরআই গুলো লেস কার্ডিওটক্সিক, লেস সিডেটিভ, অর্থাৎ টিসিএ থেকে ভালো এরা, কিন্তু তারপরও কিউটি প্রলঙ্গেশন হইতে পারে এদের দ্বারাও। হেডেক হবে, নসিয়া হবে, সেক্সুয়াল ডিসফাংশন, এই যে গল্প করছিলাম যে আমার এক হচ্ছে ছোট ভাই, সে খাওয়া শুরু করছে অ্যাংজাইটির কারণে, বললাম যে বিয়ের আগে কয়েকদিন আগে বললাম যে খাচ্ছ, এটা যদি হয় এই ভয় লাগাইছি, আর সে খাওয়া বন্ধ করেছে। আচ্ছা যা হোক, এরপর দেখেন হচ্ছে অলসো ইন্টারেক্ট উইথ, কিছু কিছু হচ্ছে আপনার ড্রাগ আছে যেগুলো হচ্ছে এসএসআরআই এর সাথে হচ্ছে ইন্টারেক্ট করে, অ্যাডভার্স রিঅ্যাকশন হয়, যেমন সেরাটোনিন সিনড্রোম হয়। কোন কোন তখন সেরাটোনিন সিনড্রোম হলে কি হয় এখানেও আছে, আবার টক্সিকোলজিতে এটা নিয়ে আলোচনা আছে। নিউরোমাসকুলার হাইপার অ্যাক্টিভিটি, অটোনমিক হাইপার অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে এজিটেশন হবে, সিজার হবে, হাইপারথার্মিয়া, ডিলিরিয়াম, ইভেন ডেথ, সেরাটোনিন সিনড্রোমের ফিচার। সেরাটোনিন সিনড্রোম অনেক ডিটেইলস আছে আপনার হচ্ছে পয়জনিং চ্যাপ্টারে। এসএনআরআই খুব বেশি পড়ার দরকার না, আপনারা রিডিং দিবেন। তারপর হচ্ছে দেখেন মাও এর, এটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এফসিবিএস এ খুব একটা আসে না, কিন্তু বাইরের পরীক্ষাগুলোতে খুবই আসে। তো মাও যে ইনহিবিটর গুলো আছে এগুলো হচ্ছে কিছু ড্রাগ, যেমন হচ্ছে অ্যাম্ফিটামিন, তারপর হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্ট কিছু, সাথে হচ্ছে কিছু ফুড, যেমন টাইরামিন কন্টেনিং ফুড। কি বললাম? টাইরামিন কন্টেনিং ফুড, এই যে এখানে দেখা যাচ্ছে না, টাইরামিন কন্টেনিং ফুড, যেমন চিজ, রেড ওয়াইন, আরো অনেকগুলো নাম আছে আপনার এমআরসিবির বইগুলোতে। তো এগুলোই আপাতত যথেষ্ট। অ্যাম্ফিটামিন ড্রাগ, অ্যানেস্থেটিক ড্রাগ, টাইরামিন কন্টেনিং ফুড যেমন চিজ, রেড ওয়াইন, এগুলোর সাথে মাও ইনহিবিটর গুলো অ্যাডভার্স রিঅ্যাকশন করে, হাইপারটেনসিভ ক্রাইসিস করে। হাইপারটেনসিভ ক্রাইসিস মানে অনেক বেশি হাইপারটেনশন হয়ে যায় আর কি, তাহলে হাইপারটেনসিভ ক্রাইসিস হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আসতে পারে যে মাও এর সাথে কোনটার হচ্ছে অ্যাডভার্স রিঅ্যাকশন হয়ে এরকম ঘটনা ঘটতে পারে।
তো এটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল প্রশ্ন, যদি কঠিন করতে চাই তাহলে এই প্রশ্নগুলো আসবে। আর নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, সেরোটোনিন সিনড্রোম, তারপর হচ্ছে আপনার মাও এর সাথে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। আর কমন যদি প্রশ্ন আসে অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ওভাবে আসবে। এছাড়া দেখেন পেশেন্টকে কি করা যাইতে পারে, পেশেন্টকে হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ইন্টারপার্সোনাল থেরাপি, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে 6টা কি বলে এগুলো ভিজিট, 7টা ভিজিট, এরকম ধাপে ধাপে ভিজিট দিয়ে দিয়ে হচ্ছে এদেরকে কাউন্সেলিং করে। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস আর হাউএভার প্রেফার্ড ফর সিভিয়ার ডিপ্রেশন, মডারেট সিভিয়ার ডিপ্রেশন, এগুলোর জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দিতেই হবে আপনাকে। এবং যাদের ডিপ্রেশন আছে তাদের সুইসাইড করার টেন্ডেন্সি 10 টাইমস মোর দ্যান নরমাল পিপল। ঠিক আছে, এরপর আসেন বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার নিয়ে আমরা অলরেডি বলে ফেলছি, ডিপ্রেশন মোড থাকলো, এরপর হচ্ছে এলিভেটেড মোড থাকলো, আবার ডিপ্রেশন মোড থাকলো, এরকম দুইটা থাকবে, ডিপ্রেশন এবং এলিভেটেড মোড, মানে মেনিয়া। এলিভেটেড মোড মানে তো মেনিয়া বা হাইপোমেনিয়া, এটা থাকবে। তারপর এটা হচ্ছে দেখেন 20s, অর্থাৎ হচ্ছে 21 থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে 29 এই এজের মধ্যে হয়, এবং মেল ফিমেল দুইজনেরই সমানভাবে হয়। কিছু ডিজিজ আছে যেমন মেলের বেশি হয়, বললাম যে সিজোফ্রেনিয়া মেলের বেশি হয়, সেলফ হার্ম ফিমেল করে বেশি, কিন্তু সুইসাইড মেল করে বেশি। তারপর হচ্ছে আবার ওসিডি পড়বেন, দেখা যাবে যে এটা সমানভাবে দুইজনেরই হয়, এরকম পড়াশোনা করবেন। এরপর দেখেন তাহলে ইকুয়ালি বাইপোলার ডিজিজ ছেলে মেয়ে দুইজনেরও হতে পারে হেরিটেবল, অর্থাৎ এটাও ইনহেরিটেন্সের একটা বিষয় আছে। ফিজিক্যাল কিছু ইলনেস, স্লিপ ডিপ্রাইভেশন, মেডিকেশন, আরে আল্লাহ আমারও তো বাইপোলার ডিসঅর্ডার হওয়ার চান্স আছে, স্লিপ ডিপ্রাইভেশন, আজকে 2 ঘন্টা ঘুমাইছি মাত্র। এরপর দেখেন হচ্ছে আইসোলেটেড এপিসোড অফ হাইপোমেনিয়া অর মেনিয়া ডু অকার, এগুলো হইতে পারে আইসোলেটেড, শুধু মেনিয়া হাইপোমেনিয়া থাকতে পারে, আইসোলেটেড ডিপ্রেশন থাকতে পারে শুধু। তো সাইকোটিক সিম্পটমস মে অকার in both depressive and manic phase. Hallucination, delusion that are usually in keeping with mood disturbance. Hallucination, delusion ও প্রেজেন্ট হইতে পারে। তখন এটাকে বলা হয় যে এফেক্টিভ সাইকোসিস, তখন এটাকে বলা হয় এফেক্টিভ সাইকোসিস। এবং যদি সিজোফ্রেনিয়ার সাথে বাইপোলার ডিসঅর্ডার থাকে তখন এটাকে বলা হয় সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার একসাথে থাকলে তখন এটাকে বলা হয় সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। পরীক্ষায় হয়তো কমপ্লেক্স করে দিলে এরকম দিতে পারে, দেখা গেল অপশনে সিজোফ্রেনিয়া দিল, কি বলে বাইপোলার ডিসঅর্ডার দিল, আবার সাথে দিয়ে দিল অপশন সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। যদি আপনি দেখেন যে সিজোফ্রেনিয়ার ফিচারও আছে, বাইপোলার ডিসঅর্ডারের ফিচারও আছে, তাহলে দুটাকে একসাথে করলে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। এরপর দেখেন অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে হবে, সাথে মোড স্টেবিলাইজার দিতে হবে। অ্যান্টিডিপ্রেসেন্ট সাথে হচ্ছে মোড স্টেবিলাইজার ড্রাগ দিতে হবে। এরপর কি আপনি যদি ডিপ্রেশন দেওয়ার পরেও প্রোফাইলেক্সিস ড্রাগ হিসেবে কি দিবেন, মোড স্টেবিলাইজার দিবেন। মোড স্টেবিলাইজার ড্রাগ আমরা 2টা ড্রাগের কথা বলছি, 3টা ড্রাগ করছিলাম, লিথিয়াম, সোডিয়াম ভ্যালপুরেট, ল্যামোট্রিজিন। এছাড়াও ওলানজাপিন, কুইটাপিন, রিসপেরিডন, এগুলোও বর্তমানে ইউজ করা হচ্ছে। এগুলো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, বাইপোলার ডিসঅর্ডার খুবই ইম্পর্টেন্ট। লিথিয়ামের অ্যাডভার্স ইফেক্ট খুব আশা করছিলাম, আমাদের সময়ে এখনো আসে নাই, যদি স্যারদের দয়া হয় আপনাদের সময় দেয়। লিথিয়াম কার্বনেট ইজ দ্য ড্রাগ অফ চয়েস। বাইপোলার ডিসঅর্ডারের ড্রাগ অফ চয়েস কি? ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে লিথিয়াম কার্বনেট, কিন্তু বর্তমানে আমরা এটা ইউজ করি না, কারণ এটার অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি। এটা হাইপোথাইরয়েডিজম করে, এটা হাইপার প্যারাথাইরয়েডিজম করে, এটা আবার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করে, এটা হচ্ছে আপনার টেরাটোজেনিক। তো এইসব কন্ডিশনের কারণে দেখা যাচ্ছে যে হচ্ছে এটা অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট আছে। আর ফার্স্ট প্রায়োরিটি কিভাবে হলো ভাই? এটা হচ্ছে ড্রাগটা হচ্ছে এফিকেসি ভালো, মানে ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট বেশি কিন্তু এফিকেসি ভালো, রেসপন্স করে ভালো, এই জন্যই হচ্ছে ফার্স্ট চয়েস ছিল, এখনো আছে, কিন্তু আসলে বর্তমানে লিথিয়াম ইউজ করা হয় না, সোডিয়াম ভ্যালপুরেটটাই ইউজ করা হয় বেশি। এটা নতুন গাইডলাইনে আসলে হয়তো চেঞ্জ হইতে পারে, তো এখন হচ্ছে সোডিয়াম ভ্যালপুরেটটা বেশি ইউজ করা হয়। লিথিয়াম কার্বনেট ইজ দ্য ড্রাগ অফ চয়েস, আপাতত বইতে যতদিন আছে ড্রাগ অফ চয়েস থাকবে। এরপর দেখেন ইট হ্যাজ এ ন্যারো থেরাপিউটিক রেঞ্জ, এটা খুব অল্প পরিমাণ যদি হচ্ছে ব্লাডে পেলো এদিক সেদিক হলে টক্সিসিটি ডেভেলপ করতে পারে, এবং এই থেরাপিউটিক যে ন্যারো থেরাপিউটিক লেভেল সেটা হচ্ছে 0.5 থেকে 1 মিলিমোল পার লিটার। এটা ইম্পর্টেন্ট, এই থেরাপিউটিক লেভেল কত, তাহলে এটা ব্লাড মনিটরিং করতে হবে, যদি বেশি হয় তাহলে টক্সিসিটি হওয়ার চান্স আছে, এই জন্য রেগুলার মনিটরিং করতে হবে। তো পরীক্ষায় আসে যে কোন কোন ড্রাগের ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, কোন কোন ড্রাগের হচ্ছে বেশি, এটা অন্য চ্যাপ্টার যখন পড়বো আমরা পড়বো, এটা নিয়ে আলাদা পড়াশোনা আছে। দেখেন কিছু টক্সিক সাইড ইফেক্ট আছে, যেমন নসিয়া, ভমিটিং, ট্রিমর, কনভালশন, এগুলো হইতে পারে। এছাড়া ওয়েট গেইন হয়, আমরা বলছি অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট গেইন করে, মোড স্টেবিলাইজার গুলো ওয়েট গেইন করে। হাইপোথাইরয়েডিজম হইতে পারে, ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড প্যারাথাইরয়েড হরমোন, মানে হাইপার প্যারাথাইরয়েডিজম করতে পারে।
তারপর হচ্ছে আপনার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, আমরা পড়ছি না লিথিয়াম ইনডিউস হাইপারপ্যারাথাইরয়েডিজম কিন্তু পড়ছি, মনে আছে? মনে নাই কার? মনে নাই কার? জি পড়ছি ভাইয়া, জি। তখন আচ্ছা ওখানে বলছিলেন যে হ্যাঁ এটা আমি বলছিলাম যে মুড স্টেবিলাইজেশন, তখন বলছি যে সাইকোটিকে যে পড়বো আমরা। হ্যাঁ, তাহলে হচ্ছে লিথিয়াম হচ্ছে কি আমরা বলছি হাইপোপ্যারাথাইরয়েডিজম করে, লিথিয়াম ইনডিউস হাইপার প্যারাথাইরয়েডিজম করে, তাহলে ক্যালসিয়াম লেভেলও বাড়াবে, প্যারাথাইরয়েড হরমোন লেভেল বাড়াবে। এবং আপনার হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এটা হচ্ছে আমরা জানি যে কিডনিতে হচ্ছে রেনাল ড্যামেজ করে, কোথায় দুইটা ড্রাগ, একটা হচ্ছে লিথিয়াম আর একটা হচ্ছে ডেমেক্লোসাইক্লিন, এই দুইটা ড্রাগ নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করে। তাইলে আমার এই ড্রাগ দেওয়ার আগে তাইলে অবশ্যই থাইরয়েড এবং হচ্ছে আপনার রেনাল ফাংশন দেখতে হবে, দেখার পরে তাইলে এই ড্রাগ শুরু করতে হবে। লিথিয়াম টেরাটোজেনিক প্রেগন্যান্সির সময় দেওয়া যাবে না, ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যাবে না। এছাড়া অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ যেমন হচ্ছে সোডিয়াম ভ্যালপুরেট, ল্যামোট্রিজিন, ওলানজাপিন, হ্যাঁ এগুলো ড্রাগ আমরা এখন ইউজ করি। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সোডিয়াম ভ্যালপুরেট কিন্তু অ্যান্টিকনভালসিভ, কিন্তু আপনার হচ্ছে প্রেগন্যান্সির সময় সোডিয়াম ভ্যালপুরেট দেওয়া যায় না, এটাও হচ্ছে সিভিয়ার বার্থ ডিফেক্ট করে, কনজেনিটাল অ্যানোমালি করে। এরপর দেখেন হচ্ছে প্রগনোসিস, রিল্যাপস রেট অফ বাইপোলার ডিসঅর্ডার ইজ হাই, আপনি চিকিৎসা করতেছেন, বাদ দিচ্ছেন, আবার কিন্তু রিল্যাপস করবে, এবং এটাতে সুইসাইড রিস্ক হচ্ছে 5 থেকে 10% সুইসাইড রিস্ক। বাইপোলার ডিসঅর্ডার বোঝা গেছে? আমি একজনকে ধরবো, পড়া কামরুল ঘুমায় পড়ে, এজন্য কামরুলকে ধরবো, কেউ মন খারাপ করিয়েন না। কামরুল আছে না ঘুমায় পড়ছে? না ভাই আছে। স্যার বলেন তো, এই কি বলে বাইপোলার ডিসঅর্ডার সম্পর্কে আপনি কি জানলেন? এই পড়া শেষ হয়ে আসছে, আমরা খুব গুরুত্বপূর্ণ টপিকস এর মধ্যে চলে আসছি। জি ভাই, বলেন বাইপোলার মোড ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে একবার মোড মানে দুইটাই থাকবে, সে একবার ডিপ্রেশনে থাকবে আর মোড এলিভেট হবে। তোর যদি কষ্ট হয় তুই সিটাইঙ্গা ভাষায় বল, সমস্যা নেই, তুই বল। না, সেক্ষেত্রে মেন এবং উইমেন দুইটার ক্ষেত্রেই সমানভাবে এটা হতে পারে, এবং কিছু কারণে এটা অ্যাগ্রাভেট হতে পারে, যে ফিজিক্যাল ইলনেস, যদি ঘুম কম যায় বা কিছু ওষুধ খাই, সে কারণে হতে পারে। তো আপনার এখানে অনেক সময় এই কিছু পেশেন্ট অনেক সময় সিজোফ্রেনিয়ার ফিচার এবং মোড ডিসঅর্ডার দুইটার ফিচার একসাথে আসতে পারে, তখন আমরা সেটাকে বলবো সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। আচ্ছা, আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একটা হচ্ছে এই মোড স্টেবিলাইজার হিসেবে দিব, আর একটা হচ্ছে প্রোফাইলেক্সিস হিসেবে দিব। তো ফার্স্ট লাইন অফ ড্রাগ হচ্ছে লিথিয়াম, কিন্তু লিথিয়ামের অনেকগুলো সাইড এফেক্ট আছে, যেমন আপনার হচ্ছে ওয়েট গেইন, হাইপোথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, তারপর হচ্ছে নেফ্রোজেনিক নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিটাস, এছাড়া নসিয়া, ভমিটিং, নোসিয়া, ভমিটিং আর টেরাটোজেনিসিটি আছে টেরাটোজেনিসিটি। এগুলা। আর এটা হচ্ছে একটা নেরো থেরাপিউটিক রেঞ্জে থাকে, সেটা হচ্ছে 0.5 থেকে 1 মিলিমোল পার লিটার। তাহলে এটা দেওয়ার আগে কোন কোন ইনভেস্টিগেশন করব আমরা? এটা দেওয়ার আগে আমার এই ব্লাড, রেগুলার ব্লাড মনিটরিং, থাইরয়েড ফাংশন টেস্ট করব, রেনাল ফাংশন টেস্ট করব, কারণ আমি তো দেখবো তার যদি হাইপোথাইরয়েডিজম থাকে আমি লিথিয়াম দিব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরীক্ষায় আসতে পারে লিথিয়াম দেওয়ার আগে আপনি নিচের কোন টেস্টই করবেন, এটাও তো পরীক্ষায় একটা এসবি আসতে পারে, তাই না? সিনারি দিল বাইপোলার ডিসঅর্ডার, এটা হচ্ছে লিথিয়াম খাচ্ছে, খাওয়ার পরে শেষে বললো যে এই লিথিয়াম ড্রাগ শুরু করার আগে আপনার কোন পরীক্ষাটা করা দরকার ছিল, আসতে পারে তো নাকি? আরেকটা জিনিস আপনাদের সবার জন্য হচ্ছে কি, এখন থেকে হচ্ছে আপনারা নিজেরা পড়ার সময় প্রশ্ন বানাবেন, নিজেরা প্রশ্ন বানায় আমাকে পাঠাবেন, এক একজন প্রশ্ন বানাবেন। প্রশ্ন বানাতে গেলে হবে কি আপনার পড়া হয়ে যাবে এবং আপনার ওই জিনিসগুলো মনে থাকবে অনেক বেশি। প্রশ্ন মানে অনেকগুলো অপশন বানাইতে হবে না, আপনি ওই যে এক কথায় উত্তর যেরকম ওই রকম বানাইলেই হবে, আপনাকে অপশন বানাইতে হবে। ঠিক আছে কামরুল? জি ভাই। সবাই আমাকে প্রশ্ন জমা দিবা, আমিও প্রশ্নগুলো পড়বো এবং আমারও শেখা হবে অনেক কিছু, সবাই শিখবে, সবাই যাতে অন্যের পড়াগুলো শিখতে পারে। সবাই প্রশ্ন বানাবেন। রাজি নাই কে কে? হাত তুলেন তো। সময় বেশি নাই কিন্তু, আমাকে সময় বেশি ইয়া করেন না। সেলিম ভাই আপনি রাজি আছেন প্রশ্ন করতে? জি ভাই। আশিক ভাই? আশিক তো এমনিতে প্রশ্ন দেয়। জি ভাই অবশ্যই ভাই, প্রতিদিন দিব ভাই আমি গ্রুপে। হ্যাঁ, বর্ণা? জি ভাইয়া। এটা ভালো আইডিয়া না?
প্রশ্ন জি করবে, ভাইয়া। এটা কিন্তু অনেকেই করে, কিন্তু মানে ওরা প্রশ্ন করে দেখা যায় যে দুইজনের প্রশ্নগুলো একজন আরেকজনের প্রশ্নগুলো পড়ে। তো প্রশ্ন করতে গেলে ওই টপিকটা সম্পর্কে জানা হয়ে যায় এবং মনে থাকে অনেক বেশি। ভাই বাকিদের ইন্টারে থাকতে ভাই সৃজনশীল প্রশ্ন নিজেই করতে হবে আর কি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, যা হোক, আশিক কিন্তু খুবই কোঅপারেটিভ এবং গ্রুপে খুব পোস্ট করে, এবং 42তম বিসিএস যে গ্রুপটা ছিল ওটাতে অনেক পোস্ট করতো। তো খুবই কোঅপারেটিভ আর কি, খুব শেয়ারিং মেন্টালিটি। সঞ্চিতা থ্যাংক আপু তো ইউ অনেক আশিক ভাই। ব্যস্ত, ওয়েলকাম ভাই। অনেক ব্যস্ত। তারপরে যদি আপনি পড়ার সময় সুযোগ পান তাহলে প্রশ্ন করবেন, তাহলে পড়া মনে থাকবে। এরপর ফারিয়া আপু আজকে নতুন পড়তেছে, ইনশাল্লাহ কালকে থেকে তো ফ্রি, আপনিও প্রশ্ন করবেন। আলী ভাই প্রশ্ন দিবেন। রুকাইয়া ঘুমায় জি পড়ছে। ভাইয়া। রুকাইয়ার হচ্ছে ঘুমাই রাত নাই। জাগার অভ্যাস নাই মনে হয়। না আচ্ছা না ভাইয়া, আমার আসলে হেডফোনে একটু সমস্যা, তো এর জন্য সাউন্ড আসে না। আচ্ছা ঠিক আছে, দেখেন এরপরে অ্যাংজাইটি ডিসঅর্ডার, এগুলো আপনারা সবই জানেন। অ্যাংজাইটি ডিসঅর্ডারকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আপনার ফোবিক, প্যারক্সিসমাল এন্ড হচ্ছে জেনারেলাইজড। ফোবিক, প্যারক্সিসমাল বা প্যানিক এবং জেনারেলাইজড। দেখেন অ্যাংজাইটি মে বি স্ট্রেস রিলেটেড, কোন একটা স্ট্রেস রিলেটেড হতে পারে। অ্যাংজাইটি মে ফলো অ্যান আনপ্লিজেন্ট ইনসিডেন্ট। ফোবিক টা হচ্ছে আনপ্লিজেন্ট এক্সিডেন্ট, কোন একটা ঘটনা ঘটছে আনপ্লিজেন্ট, হ্যাঁ, যেটার কারণে আপনি ওই ঘটনাগুলোকে অ্যাভয়েড করতেছেন। আবার মেনি পেশেন্ট উইথ অ্যাংজাইটি অলসো হ্যাভ ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিপ্রেশন একসাথে থাকতে পারে। চলেন আমরা পড়তে পড়তে এইগুলো ঘটনাগুলো খুব সুন্দর করে জানা হয়ে যাবে। ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। ফোবিক মানে হচ্ছে কি অ্যাবনর্মাল অর এক্সেসিভ ফিয়ার অফ এ স্পেসিফিক অবজেক্ট অর সিচুয়েশন, নির্দিষ্ট কোনো জিনিসের প্রতি আপনার ফোবিয়া। কারো হচ্ছে এক্সাম ফোবিয়া আছে, আমার যেমন হচ্ছে এক্সাম ফোবিয়া ছিল, কিরকম পড়া হইলেও তারপরে কমপ্লিট হয় না এই জন্য পরীক্ষা দিব না, এরকম একটা মেন্টালিটি ছিল। তবে ওই ভাইভাতে কোনোদিন ভয় লাগে নাই। যা হোক, এরপর দেখেন হচ্ছে আবার অনেকের হচ্ছে যে আমার আরো একটা ফোবিয়া আছে, সেটা হচ্ছে নিডেলের প্রতি। যে আমার হচ্ছে এই পাংচার করলে, যে রক্ত জন্য যে পাংচার করে, বেনে পাংচার, তখন আমার কিন্তু খুবই ভয় হয়, আমি ওইদিকে তাকাইতে পারি না। অনেক সময় সাহস করে চেষ্টা করি, পারি না আর কি। এগুলো হচ্ছে কোন একটা স্পেসিফিক জিনিস বা সিচুয়েশনের প্রতি আপনার ফোবিয়া। তো অনেকে দেখা যাচ্ছে লিফটে উঠে না ভয়ে, যে হচ্ছে লিফট যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে। অনেকে দেখা যাচ্ছে যে বাস গাড়িতে উঠতে চায় না, এগুলো এখন অনেক কমে গেছে। অনেকে প্লেনে উঠতে চায় না, অনেকে ভাবে যে হচ্ছে প্লেন ক্রাশ করবে। তো এগুলো হচ্ছে স্পেসিফিক কিছু কন্ডিশনের প্রতি হচ্ছে তাদের ফোবিয়া থাকে। তো এগুলো হচ্ছে ফোবিয়া। আবার আমার যেমন একটা আগে প্রবলেম ছিল, যে হচ্ছে আমি অনেক বেশি মানুষের মধ্যে যাইতাম না, ইন্ট্রোভার্ট ছিলাম। তো এরকম জনসমাবেশপূর্ণ বা হচ্ছে বিয়ের অনুষ্ঠান বা এরকম বড় বড় অনুষ্ঠান যেখানে মানুষজন অনেক গ্যাদারিং করে, এইসব জায়গায় যারা যাইতে চায় না, এদের এরকম একটা কন্ডিশন, সেটা হচ্ছে এগারোফোবিয়া। তো এগুলো দেখা যাচ্ছে এগুলো থেকে প্রশ্ন হয়ে যেতে পারে, এগারোফোবিয়া জিনিসটা কি। তাইলে হচ্ছে জেনারেলাইজড ফোবিয়া অফ গোয়িং আউট অ্যালোন, একা একা বাইরে যেতে চায় না, অর বিং ইন ক্রাউডেড প্লেস, অর্থাৎ একা হচ্ছে অনেকগুলো মানুষের সামনে সে যাইতে কমফোর্ট ফিল করে না, ভয় পায়। ফোবিক রেসপন্স ক্যান ডেভেলপ টু মেডিকেল প্রসিডিওর অ্যাজ ভেনে পাংচার, এই যে রক্ত নেবে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, এটাতেই আমার অনেক ভয়। এরপর দেখেন প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার কিরকম? রিপিটেড অ্যাটাক অফ সিভিয়ার অ্যাংজাইটি। এটা হচ্ছে রিপিটেড অ্যাটাক অফ সিভিয়ার অ্যাংজাইটি হুইচ আর নট রেস্ট্রিক্টেড টু এনি পার্টিকুলার সিচুয়েশন অর সার্কামস্টেন্সেস। এটার সাথে কোনো নির্দিষ্ট এরকম যে আপনার লিফটে ওঠা বা হচ্ছে ভেনে পাংচার, যে সবসময় রক্ত দেখলেই ভয় পায়, এরকম যে সবসময় এরকম স্পেসিফিক কোনো ঘটনা থাকে না। তবে এটাতে যে ফিচার গুলো হয়, এগুলো হচ্ছে এমআইতে যে ফিচার গুলো হয় সেরকমই ফিচার হয়। চেস্ট পেন হবে, পালপিটেশন হবে, আপনার হচ্ছে লিপস এন্ড হচ্ছে ফিঙ্গার প্যারেস্থেসিয়া হবে। তো এগুলো অনেকটা হচ্ছে আপনার এই এমআই এর ফিচারের মতোই নিয়ে আসবে। তো কখন হইতে পারে? দেখেন, পেশেন্ট উইথ প্যানিক অ্যাটাক অফেন ফিয়ার দ্যাট দে আর সাফারিং ফ্রম সিরিয়াস ইলনেস সাচ অ্যাজ হার্ট অ্যাটাক, স্ট্রোক। ওরা মনে করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক করছে এন্ড সিক ইমার্জেন্সি মেডিকেল অ্যাটেনশন। এটা নিয়ে একটা এসবিএ হইতে পারে, এরকম এসবিএ আপনার হচ্ছে সিরিয়াস আসে নাই, কিন্তু ক্ল্যাবে এরকম একটা এসবিএ আসে, যে হচ্ছে এরকম সিনারিও দিচ্ছে যে একটা পেশেন্ট হচ্ছে এরকম ড্রাইভিং করতেছে, এরকম করতে গিয়ে হচ্ছে তার হচ্ছে চেস্ট পেন, পালপিটেশন, এরকম একটা কন্ডিশন হয়েছে। হওয়ার পরে সে মনে করলো হার্ট অ্যাটাক। এরপর হচ্ছে সে কনসালটেশন নিলে এটা কি হইতে পারে। তো প্যানিক অ্যাটাক কিরকম? কোন স্পেসিফিক কন্ডিশনে না, মনে করেন হচ্ছে হঠাৎ করে আপনি হাঁটতেছেন, মিছিলে আসলে মিছিলে পুলিশ ধাওয়া করলো, আপনি হঠাৎ করে ভয় পেয়ে গেলেন,
তো ভয় পেয়ে গেলে, পালপিটেশন হলে, চেস্ট পেন হলে, এগুলো হচ্ছে প্যানিকড হলে। অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখা গেলো হরতাল হইলো, যদি এখন হরতাল হয় না, তো হঠাৎ করে একটা কোনো পটকা বা কিছু একটা ফুটলো যেটাতে আপনি খুব ভয় পেয়ে গেছেন, বা একটা আপনি হাঁটতেছেন ইলেকট্রিক হচ্ছে ট্রানজিস্টর হঠাৎ করে হচ্ছে বার্স্ট হলো, তো আপনি আপনি চাবেন কি ওই কন্ডিশনে আপনার হচ্ছে ভয় পাইবেন, প্যানিকড হইলেন যে চেস্ট পেন, পালপিটেশন এগুলো হচ্ছে, এবং আপনি চাবেন যে ওই কন্ডিশন থেকে দ্রুত বের হয়ে যাওয়া, ওই প্লেসটা এসকেপ করা। এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডারের ফিচার, সে হচ্ছে ওই জায়গাটা থেকে বের হয়ে যেতে চাবে। আমরা নিচের একটা পার্থক্য আছে, ওটা পড়লে আরো ভালো বুঝতে পারবো। এরপর দেখেন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা হচ্ছে ক্রনিক অ্যাংজাইটি স্টেট অ্যাসোসিয়েটেড উইথ আনকন্ট্রোলেবল ওরি, মানে হচ্ছে দুশ্চিন্তার কোনো শেষ নাই আর কি। এটা দেখা যায় যে আমাদের বাবা মাদের খুবই বেশি দেখা যাচ্ছে যে আসে সে অনেক দূরে, কিন্তু তারা চিন্তা করে আমি ভাত খাইলাম কিনা, আমি হচ্ছে কোথায় গেলাম, কি করলাম না করলাম, এগুলো জেনারেলাইজ অ্যাংজাইটি হয়। আরেকজনের জন্য আপনি যাকে খুব পছন্দ করেন তার ব্যাপারে যখন খুব বেশি দুশ্চিন্তা করেন হয়, যখন দেখা যায় যে ছোট ভাই বোনদের জন্য হচ্ছে হয় অনেক সময় দেখে যে সে স্কুল থেকে আসবে, রাস্তা পার হইতে পারবে কিনা, না জানি কোনো দুর্ঘটনা ঘটে কিনা, মানে অনেক দুশ্চিন্তা কাজ করে। কামরুল হাসতেছিস কেন গভীর রাতে? আমি না, এটা অয়ন। ও আচ্ছা, ঠিক আছে। ওনার অন্য কারোর জন্য দুশ্চিন্তা হয় ভাই, দেখেন। ভাই সবকিছু দোষ বিয়ে ভাইয়ের উপরে পড়ে যায়, কামরুল ভাইয়ের উপরে। হাসলাম কিন্তু আমি ভাই। দেখ কামরুল দেখ, জি ভাই। আচ্ছা যাও। তো এরকম আচ্ছা। ঘটনা হয়, তো আসলে আমরা যখন কারো ব্যাপারে খুব বেশি কেয়ার করি বা হচ্ছে হয় এরকম টেনশন হয়, আমার নিজেরও হয় অনেক সময়, যে কি হইলো না হইলো, ফোন ধরে না কেন, বা কোনো একটা কন্ডিশন হইলে এরকম খুব দুশ্চিন্তা কাজ করে, জেনারেলাইজ অ্যাংজাইটি আর কি। এরপর দেখেন ওখানে খুব বেশি কিছু নাই, অনেক পেশেন্টের হচ্ছে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে মেটাবলিক হচ্ছে আপনার অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে। আমরা আরেকটা কথা বলছিলাম, মেটাবলিক অ্যালকালোসিস হলে হাইপোক্যালসিয়ামিক টিটানি হয়, ঠিক আছে? এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জি ভাই। তো আমরা কথাগুলো বারবার আপনাদেরকে মনে করাই দেওয়ার চেষ্টা করতেছি, যদি তারপরও মনে না থাকে দুর্ভাগ্য। এরপর আসেন এই পার্থক্যটা দেখেন, এটা হচ্ছে মনে করেন ফোবিক ডিসঅর্ডার মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশন বা কন্ডিশনকে সে ভয় পায়, সে হচ্ছে নিডল প্রিক করতে চায় না, সে দেখা যাবে যে হচ্ছে সে ব্লাড দিতে চায় না, যে সুই ফোটাবে দেখে সেজন্য সে ব্লাড দিবে না, এটা একটা ফোবিক ডিসঅর্ডার। হ্যাঁ, সে অ্যাভয়েডেন্স করবে কারণ সে ওই কন্ডিশনটাকে ভয় পায়। এবং সে এই সিমটমটা কখন হয়, আমার কি এমনিতে ভয় লাগে, যখন হচ্ছে আমাকে ফোটাবে তখন অন এক্সপোজারে ভয় লাগে, এখন তো আমার এগুলো ভাবতে ভয় লাগতেছে না। এরপর দেখেন প্যানিক ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডারটা কি এটা নির্দিষ্ট কোনো সিচুয়েশন বা হচ্ছে কন্ডিশন বা সব সময় থাকে এরকমও না, তো এটা প্যারক্সিসমাল ঘটনাক্রমে হয়। তো এটা দেখা যাচ্ছে যে আপনার সে কি করে ওই কন্ডিশন থেকে পালাইতে চাবে, প্যানিক হইলেই ওই কন্ডিশনটা ওই জায়গাটা সে ত্যাগ করতে চাবে, ওই সিচুয়েশনটা, এবং তার হচ্ছে ওই সিমটমের ভয়, তার হচ্ছে ওই যে পালপিটেশন হবে, চেস্ট পেন হবে, এইটাকে সে ভয় পায় বেশি, এবং এটা এপিসোডিক, এটা হচ্ছে এপিসোডিক। এরপর দেখেন জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এর পার্টটা পারসিস্টেন্ট, এটা হচ্ছে সব সময় থাকে। তো যখন এই টেনশন থাকে তখন হচ্ছে সে এজিটেটেড থাকে, কারণ সে দুশ্চিন্তা করে, আমরা বলছি যে দুশ্চিন্তা করলে তাদের তখন হচ্ছে এজিটেশন কাজ করে, এবং এটা সিমটম পারসিস্টেন্ট। এই পড়া এর বারে তেমন কিছু নাই। দেখেন এই যে জেনারেলাইজ যে অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলা, তিনটা অ্যাংজাইটি ডিসঅর্ডার যে পড়ছি, ফোবিক, প্যানিক এবং হচ্ছে আপনার জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমরা বলছি যে সাইকোসিস বাদে বাকি সবখানে আমরা ওই আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট ইউজ করব। অ্যান্টি ডিপ্রেসেন্ট আর দ্য ফার্স্ট ড্রাগ অফ ফার্স্ট চয়েস। এর মধ্যে দেখেন প্যারোক্সিডিন, এসএসআরআই এর মধ্যে প্যারোক্সিডিন, এবং হচ্ছে টিসি এর মধ্যে হচ্ছে ক্লোমিপ্রামিন হ্যাভ গ্রেটেস্ট এফিকেসির দিক থেকে এই দুটা ভালো। এবং এখানে কি দেখেন, আর্লি সাইড ইফেক্ট অফ অ্যান্টিডিপ্রেসেন্ট ক্যান লিড টু ওরিজিনিং অফ অ্যাংজাইটি সিম্পটম। আমি বললাম শুরুর দিকে কিন্তু অ্যাংজাইটি খারাপ হয়ে যেতে পারে ইন দ্য ফার্স্ট 2 উইকস, এন্ড পেশেন্ট শুড বি ওয়ার্নড অফ দিস। অবশ্যই আপনাকে পেশেন্টকে এই জিনিসগুলো কাউন্সেলিং করে দিতে হবে, ঠিক আছে? আমরা তো কাউন্সেলিং করি না রোগীকে একটা ওষুধ দেওয়ার পরে বলে যে আপনি ফার্মেসির দোকানদারের কাছে বুঝে নিয়ে, এরকম ঘটনাও ঘটে। তো এটা খুবই ব্যাড প্র্যাকটিস। তো ডাক্তার হয়ে যদি আপনি সেবা না দেন, মানুষের সাথে ভালো বিহেভ না করেন, তাহলে তো এটা খুব খারাপ।
এরপর দেখেন বেনজোডাইজেপিন আর ইউজফুল ইন দ্য শর্ট টার্ম এন্ড বাট রেগুলার লং টার্ম ইউজ। যদি 3 সপ্তাহের বেশি আপনি বেনজোডাইজেপিন ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি ডেভেলপ করার চান্স আছে। দেখা যাচ্ছে বেনজোডাইজেপিন ছাড়া আপনার ভালো লাগতেছে না, তো এই জন্য 3 সপ্তাহের বেশি আসলে বেনজোডাইজেপিন ইউজ করা উচিত না। ঠিক আছে, এরকম একইভাবে আমরা বলি যে স্টেরয়েড যদি 3 সপ্তাহের বেশি আপনি ইউজ করেন সেক্ষেত্রে ট্যাপারিং করতে হবে। কি বলছে অনন্ত? বেনজোডাইজেপিন যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে 3 মাস পর ট্যাপারিং করতে হবে। পুরা 3 সপ্তাহ। 3 সপ্তাহ ভাই, সরি। হ্যাঁ, শুড বি লিমিটেড টু 3 সপ্তাহ। আর একটা ড্রাগ বলছি 3 সপ্তাহের বেশি দিলে ট্যাপারিং করতে হবে। স্টেরয়েড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন শর্ট অ্যাক্টিং বেনজোডাইজেপিন আর লং অ্যাক্টিং বেনজোডাইজেপিন। শর্ট অ্যাক্টিং গুলো খুব দ্রুত কাজ করে, দ্রুত এদের মানে কাজও শেষ হয়ে যায়। আর লং অ্যাক্টিং গুলো কাজ শুরু করতে দেরি করে কিন্তু এদের কাজের ইফেক্ট থাকে অনেকক্ষণ বেশি। জাস্ট এই কথাটাই বলছি। আবার বলছে যে কি অ্যানজাইটির যে সোমাটিক সিম্পটম চেস্ট পেইন পালপিটেশন হয় এটা বিটা ব্লকার দিয়েও কন্ট্রোল করা যায়। ঠিক আছে। ওসিডি এখন হচ্ছে নরমাল মানুষও বুঝে ওসিডি কি জিনিস। অনন্ত যদি বুঝে বুঝবো যে সবাই বুঝে ওসিডি কি জিনিস। ওই যে সূচিবায়ুতা। সূচিবায়ু কি জিনিস উদাহরণ দাও তো কয়েকটা। ওই যে ধরেন হ্যান্ড ওয়াশ করতেছে, বারবার একটা হ্যান্ড ওয়াশ বারবার করতে থাকবে, অনেকক্ষণ ধরে ধুতে থাকবে। আমাদের এখানে এক ভাই আছে, সিনিয়র ভাই আছে, উনি আসলে সবাই খুব মন খারাপ হয়ে যায়, উনি সব পানি নষ্ট করে ফেলে। একবার বাথরুমে ঢুকলে সব পানি নষ্ট করে ফেলে উনি। আমারও একজন খালা এই কাজ করে। হ্যাঁ, তো সব পানি নষ্ট করে ফেলে। তো এরকম একটা কন্ডিশন, এটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। দুইটা হচ্ছে কম্পোনেন্ট, একটা হচ্ছে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন। তো অবসেশন কি জিনিস? থটস এন্ড ইমেজ অর ইম্পালসেস দ্যাট আর রিকারেন্ট, বারবার ঘটনাগুলো ঘটাবে এন্ড আনওয়ান্টেড, যেটা দরকার নাই এরকম একটা ঘটনা যেটা অ্যাংজাইটি প্রভোকিং। দেখা যাচ্ছে যে তালা দিয়ে গেছি, কিছু দূর গিয়ে মনে হলো যে মনে হয় লাগাইনি, তো একবার ফেরত আসাটা স্বাভাবিক, কিন্তু যদি বারবার ফেরত আসে তাইলে হচ্ছে অস্বাভাবিক। আর যদি মনে করেন প্লেট ধুচ্ছে বা হাত ধোয়ার সময় সে কয়েকবার দিল ভালো করে, ধোয়ার পরেও যদি তার কাছে মনে হয় যে না এখনো জীবাণু আছে হাতে, আরো ভালো করে পরিষ্কার করতে হবে, অনেকক্ষণ ধরে ধুচ্ছে, এগুলো প্যাথোলজি, এগুলো হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ওসিডি। ঠিক আছে, তাহলে দুটা কম্পোনেন্ট অবসেশন এবং কম্পালশন। তাহলে কারণ এরা হচ্ছে মানসিক শান্তি পায়, বারবার ওই কাজ করে মানসিক শান্তি পায়। রিপিটেড অ্যাক্টস পারফর্ম টু রিলিভ দ্য অ্যাংজাইটি, এদের অ্যাংজাইটি কমে। এবং এটা ইকুয়ালি কমন বাইপোলারের মতো হচ্ছে ম্যান এবং উইমেন দুজনের সমানভাবে হয়। তো এরা মনে করে যে কন্টামিনেশন হয়েছে এই জন্য বারবার করে হাত ধুই, এই কথাটা এখানে বলছে। আবার এদের জন্য আমরা কি চিকিৎসা দিতে পারি? অ্যান্টিডিপ্রেসেন্ট। এদের জন্য আর কি করা যায়? কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। শুধু অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে হবে না, এদেরকে ডেকে নিয়ে আসতে হবে। সাইকোলজিস্ট বারবার ডেকে নিয়ে যাবে, 6টা 7টা করে হচ্ছে থেরাপি দিবে, সপ্তাহে একটা মাসে একটা এরকম করে। তাইলে ধীরে ধীরে ওদেরকে বুঝাবে বিভিন্ন ভাবে, তো ওরা ধীরে ধীরে নরমাল হয়। মোটামুটি অনেকটুকু ইমপ্রুভ হয়। আমাদের এখানে হচ্ছে একটা ছেলে রান্না বান্না করে, তার এক বন্ধু মাঝে মাঝে আসে, তো তার সাথে কথা বললাম, তা বলে যে আমার আগে আরো অনেক বেশি প্রবলেম ছিল, এখন অনেকটুকু কমে গেছে। ও হচ্ছে থেরাপি নিচ্ছে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিচ্ছে, তো ইমপ্রুভিং। তো ওর নিজেরই বলতেছে, বলে যে আমার নিজেরই ইমপ্রুভিং, সে নিজেই জানে ওসিডি কি জিনিস। খুব ভালো, কারণ একজন রোগী দেখা যাচ্ছে যে যারা এক্সপেরিয়েন্স, তারা দেখা যাচ্ছে যে ওই যে আমরা যারা হচ্ছে অনভিজ্ঞ ডাক্তার, আমাদের থেকে ওরা অনেক বেশি জানে। এরপর দেখেন হচ্ছে acute stress reaction following a stressful event, serious medical diagnosis or major accident. Some people develop characteristic pattern of symptoms. কারো কারো হচ্ছে দেখা যাচ্ছে altered activity, days or bewilderment is followed by altered activity, withdrawal or agitation। দেখা যাচ্ছে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনার পর একটা মানুষের হচ্ছে চেঞ্জ আসে, হ্যাঁ, সাথে অ্যাংজাইটি থাকে, এরকম ঘটনা ঘটতে পারে। তো এটাকে অনেক সময় আমরা লেম হচ্ছে মেন্টাল শক বলে থাকি, মানে ওই যে শক, বাংলা সিনেমায় অনেক শক এই যে চেঞ্জ হয়ে যায়, এরকম ঘটনা ঘটে আর কি। যা হোক, মেন্টাল শক, এটা খুব বেশি সিরিয়াস কোনো ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এমনিতে বলার ছিল, বললাম। এরপর দেখেন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, এটা তো জানেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তো দেখা যাচ্ছে যে দুই রুমমেটের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তখন কি হবে? তখন অ্যাঙ্গার, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, হ্যাঁ, দেখা গেল যে মন ভালো থাকে না, টেনশন, খুব অ্যাংজাইটি, আপনার হচ্ছে অ্যালকোহল খাচ্ছে। এছাড়া গ্রিফ রিঅ্যাকশন হতে পারে, এটাও অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, যে হচ্ছে আপনার কারো মৃত্যুতে হচ্ছে সেটা মানায় নিতে পারতেছে না, যে একটা মানুষ তো মারা যাবে, কেউ তো পৃথিবীতে মনে করেন হচ্ছে চিরস্থায়ী থাকবে না,
তো এটা হচ্ছে ঠিক আছে, কষ্ট লাগবে, খারাপ লাগবে, কিন্তু এটা যখন প্যাথোলজি হয়ে যাবে, যে মেনে যদি না নিতে পারে, তো অনেকের অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হয়ে যায়। তো এই রকম সবসময় ও কি রকম থাকবে দেখেন, ব্রিফ পিরিয়ড অফ হচ্ছে ইমোশনাল নাম্বিং, হ্যাঁ, followed by a period of distress lasting several weeks, during which sorrow, tearfulness, sleep disturbance, sense of futility, anger, bargaining, হ্যাঁ, এগুলো কন্ডিশন তার ডেভেলপ করবে। তারপর দেখেন প্যাথোলজিক্যাল গ্রিপ ডেসক্রাইব গ্রিপ রিঅ্যাকশন দ্যাট ইজ অ্যাবনর্মালি ইন্টেন্স অফ পারসিস্টেন্ট। তাহলে হচ্ছে যদি নর্মাল কয়েকদিন যদি ঘটে, এটা হচ্ছে নর্মাল গ্রিপ রিঅ্যাকশন। যদি এরকম হয় যে অনেক দিন ধরে এটা থাকতেছে, 1 মাস ধরে হচ্ছে মনে করেন হচ্ছে সে কান্নাকাটি করতেছে, এটা কিন্তু নর্মাল না। অল্প কিছুদিন হইলে নর্মাল, ঠিক আছে। এরপর দেখেন এদেরকে কি চিকিৎসা দিবেন। মোস্ট পেশেন্ট ডু নট রিকোয়ার সাইকোট্রপিক মেডিকেশন। এদের সাইকোট্রপিক মেডিকেশন ইউজুয়ালি লাগে না, এদের দরকার হয় সাপোর্ট। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা সাপোর্ট দেই ইউজুয়ালি। তাদেরকে হচ্ছে শুনতে হবে, তাদেরকে রিঅ্যাসিওর করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, অ্যাডভাইস দিতে হবে। তো এদেরকে ড্রাগ দেওয়ার দরকার নেই, এদেরকে বেনজোডাইজেপিন দিলে এদের যে চিন্তা ভাবনা, যে জিনিসগুলা, এগুলো কমে যাবে, এবং ঘুম আসলে মোটামুটি চিন্তা ভাবনা গুলো কমে আসবে। ভালো একটা ঘুম অনেক কিছু কিন্তু কমাই দেয় আর কি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো। এরপর আসেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আপনারা এইরকম কোনো অ্যাড দেখছেন কিনা জানি না, আমার কাছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যখনই আসে তখনই মনে হয় যে হসপিটালের বেডে একটা পিচ্চি মেয়ে, সে হচ্ছে আপনার এই কি বলে বেডের নিচে হচ্ছে আর এরকম জড়সড় হয়ে বসে থাকে। তো এরকম কন্ডিশন হচ্ছে, সে হচ্ছে চাইল্ড অ্যাবিউজের শিকার হয়েছে মেল পারসন দ্বারা, সেজন্য সে মেল দেখলে খুবই হচ্ছে ভয় পায়, এবং হচ্ছে দেখা যাচ্ছে যে রাতে ঘুমের মধ্যে তার দুঃস্বপ্ন, ঘুম ভেঙে যায়। তো এই এরকম একটা অ্যাড আমি দেখছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, কেউ দেখছে কিনা। তো এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। অথবা দেখা যাচ্ছে যে 1991 সালে চট্টগ্রামের অঞ্চলে, বিশেষ করে আনোয়ারা, বাঁশখালী, এইসব অঞ্চলে একটা বড় ধরনের সাইক্লোন হয়েছিল, এবং প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়েছে। রাস্তাঘাটে হচ্ছে লাশ ছিল, গরু মানুষ সব লাশ একাকার হয়ে গেছে, পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে। এরকম অনেক অনেক বড় ধরনের একটা হচ্ছে আপনার ঘটনা ঘটছে। এখনো হচ্ছে যখন হচ্ছে ওই দিনে আসলেই বিটিভিতে এখনো খবরটা প্রকাশ করে যে এরকম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল চট্টগ্রামে। তো ওই কন্ডিশন গুলো আমার মনে করেন হচ্ছে মারা ফেস করছে। তো ওনার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়নি, কিন্তু অনেকের হইতে পারে যে হচ্ছে এরকম কন্ডিশন, তার মনে হইতে পারে রাতে ঘুম ভেঙে যেতে পারে দুঃস্বপ্নে। তো এরকম যখন কেউ অনেক বড় ধরনের একটা ডিজাস্টার দেখে, অনেক বড় ধরনের হচ্ছে অ্যাক্সিডেন্ট দেখে, চোখের সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা হচ্ছে মারামারি হইলো, কেউ একজন হচ্ছে আহত বা হচ্ছে ক্ষতিগ্রস্ত হইলো, তো এই কন্ডিশন গুলো দেখা যাচ্ছে যে তার অনেকদিন মনে থাকে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্ল্যাশব্যাক হয়, ঘুমাইলে হচ্ছে দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে, ভয়ে হচ্ছে তার অ্যাংজাইটি হচ্ছে, পালপিটেশন হচ্ছে, এইরকম ফিচার যখন হয়, এটাকে বলি আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে দেখেন এখানে এখানে আরেকটা ঘটনা বলতে ভুলে গেছি আমি। আমরা ছিলাম না, আমরা বাইরে ছিলাম, যে হচ্ছে একদিন হচ্ছে আমাদের ফ্রেন্ডরা আমাদের বাসায় হচ্ছে কয়েকজন ছিল, রংপুর ছিলাম তখন, 2 জন ছিল, ওদের ওখানে হচ্ছে আপনার ছিনতাইকারী ঢুকছিল সন্ধ্যায়, তখন আমরা বাইরে ছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম। তো ওরা খুবই প্যানিকড হয়েছে। ওরা এমনিতে তো আমরা সবাই অনেক সাহসী, কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে যখন ফেস করি তখন আসলে অনেক ভয় লাগে। তো এরকম একটা ঘটনা ঘটছিল যে তো ওরাও এক্সপিরিয়েন্সটা বলছিল যে তারা খুব বেশি ভয় পাইছে। ওই ছিনতাইকারী একজনই ছিল, শুধু একটা ছুরি ছিল, তাতে অনেক ভয় পাইছে। তো এরকম হচ্ছে কন্ডিশনে যখন যাই, এগুলো পরবর্তীতে অনেকের ক্ষেত্রে হচ্ছে হচ্ছে স্ট্রেস ডিসঅর্ডার হিসেবে প্রকাশ পাইতে পারে। ডিলেড অর প্রোট্রাক্টেড রেসপন্স টু এ স্ট্রেসফুল ইভেন্ট। ওদের ক্ষেত্রে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয় নাই, তবে ওদের এই ভয়টা কাজ করতো যে হ্যাঁ, এই মনে হইলো যে ছিনতাইকারী আসলো। তো এটাও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেকটা। তো এদের দেখেন বলছে যে ন্যাচারাল ডিজাস্টার যদি দেখে, টেরোরিস্ট অ্যাক্টিভিটি যদি দেখে, সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট, উইটনেসিং ভায়োলেন্ট ডেথ, তো এই ক্ষেত্রে এগুলো ঘটনা ঘটবে। এখানে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক হবে বারবার, এই মেমোরিটা ঘুরে ফিরে তার মনে পড়বে, তার ঘুম হবে না, তারপর হচ্ছে আপনার নাইটমেয়ার, দুঃস্বপ্ন দেখবে, হ্যাঁ, এগুলো হবে। এছাড়া অ্যাংজাইটি, পালপিটেশন, এনহ্যান্স স্টার্টল, ইমোশনাল ব্লান্টিং, এইসব ঘটনা ঘটবে। তো এদের চিকিৎসা কি, এদেরকে সাপোর্ট দিতে হবে, যদি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে হবে, ইএমডিআর দিতে পারি, এছাড়া অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ দিলে এগুলো ইফেক্টিভ। সাপোর্ট, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ইএমডিআর, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, ওটুক জানলেই হবে।
এরপর আসেন এবার এখান থেকে একটা এসবি আসছে, একটা এমসিকিউ আসছে। এই টপিকটা সোমাটোফর্ম ডিসঅর্ডার, আমরা যে মেডিকেলে আনএক্সপ্লেইন সিম্পটম পড়ছি না, অর্থাৎ সোমাটিক সিম্পটম কিন্তু মেডিকেলি কোনো ভাবে আপনি প্রমাণ করতে পারতেছেন না, এগুলোই হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার। সোমাটোফর্ম মানে সোমাটো মানে বডি, বডিতে সিনড্রোম। দেখেন এখানে কয়েকটা জিনিস আমরা পড়ি। সোমাটোফর্ম অটোনমিক সিনড্রোম, অর্থাৎ এটা হচ্ছে অটোনমিক ডিসফাংশন আমরা পড়ে আসছি কতদিন। অটোনমিক ফেলিওরের কি কি ফিচার হয়। অটোনমিক মানে হচ্ছে বডির যেসব অঙ্গ হচ্ছে ভলান্টারিলি কন্ট্রোল হয় না, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পায়, এগুলোর যখন হচ্ছে প্রবলেম হয়, যেমন অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে, কার্ডিয়াক নিউরোসিস হতে পারে, রেসপিরেটরি যেমন সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন হতে পারে, তারপর হচ্ছে সাইকোজেনিক ভমিটিং হতে পারে, এগুলো হচ্ছে অটোনমিক ফিচার। যদি অটোনমিক শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটাতে অটোনমিক ডিসফাংশন হচ্ছে, সোমাটোফর্ম অটোনমিক ডিসফাংশন। এদেরকে কি দিব? অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিব। এরপর দেখেন হচ্ছে সোমাটোফর্ম পেইন ডিসঅর্ডার, এটাও কি পেইন ডিসঅর্ডার, অর্থাৎ বডিতে পেইন হবে, ঠিক আছে। সোমাটোফর্ম বডিতে পেইন হবে, এদেরকেও অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দিতে পারি আমরা। তো ইউজুয়ালি দেখা যাচ্ছে অ্যামিট্রিপটাইলিন দিই। অনেকের যখন এরকম দীর্ঘদিন হচ্ছে আপনার পেইনের যদি ইয়া থাকে, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দিই। এছাড়া এদেরকেও কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেওয়া যেতে পারে। এরপর ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, কোন একটা ভাইরাল ইনফেকশনের পর দেখা যাচ্ছে যে তার হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে কি থাকে, এই অল্পতে হচ্ছে হাঁপাই যায়, ফেটিক থাকে, এই সিনড্রোমটাকে বলতেছে ক্রনিক ফেটিক সিনড্রোম। এদেরকেও হচ্ছে আমরা হচ্ছে সিবিটি এবং গ্রেডেড এক্সারসাইজ করাইতে পারি, তাহলে এটাতে বেনিফিট পাওয়া যেতে পারে। এই যা জিনিসগুলো জেনে রাখা। এরপর দেখেন হচ্ছে এটার একটা এই যে কনভার্সন, ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার, এটা এমসিকিউতে আসছিল আমাদের সময়। আমি খুব সুন্দর করে একটা নিউমোনিক বানাইছিলাম, ব্রোকেন গ্লাস। তো এত নিউমোনিক বানানোর দরকার নেই, এটা ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার জিনিসটা কি আমি বলি, এটা নার্ভাস সিস্টেমের একটা প্রবলেম, কিন্তু হচ্ছে আপনার কোনো হচ্ছে প্যাথোলজি নাই, অর্থাৎ নার্ভাস সিস্টেমে কোনো ড্যামেজ নাই, কোথাও কোনো ড্যামেজ নাই, আমরা স্ট্রাকচারাল কোনো ড্যামেজ নাই, কিন্তু প্যাথোলজি গুলো নার্ভাস সিস্টেমের, ঠিক আছে। কি কি হয় দেখেন, একেবারে মাথা থেকে আসি, নন ইপিলেপটিক সিজার, এবার দিয়ে দিছে ইপিলেপটিক সিজার, তাহলে একটু আপনাকে গিয়া করে দিছে অপশনটা। আপনারা তো প্রশ্নগুলো দেখেন না, এটা একটা খুবই সমস্যা। তাহলে মাথা থেকে আসতেছি আমি, যেহেতু মাথার সমস্যা, তাহলে নন ইপিলেপটিক সিজার। এরপর দেখেন চোখ, কিছু হবে আপনার চোখে হবে ব্লাইন্ডনেস, চোখে ব্লাইন্ডনেস, মুখ দিয়ে হচ্ছে অ্যাফোনিয়া, কথা বের হবে না, মুখ বন্ধ হয়ে গেছে, মানে কথা বন্ধ হয়ে গেছে, অ্যাফোনিয়া হবে। এরপর দেখেন হচ্ছে তাহলে মুখ গেল। এরপর হচ্ছে লিম্বে হচ্ছে দেখেন লস অফ ফাংশন অফ লিম্ব, গেট ডিস্টারবেন্স, হাঁটতে পারতেছে না, অর্থাৎ মোটর তার লস হয়েছে, এবং তার হচ্ছে সেন্সরি লস হবে। তাইলে আমি বললাম যে তার নন ইপিলেপটিক সিজার হচ্ছে, তার ব্লাইন্ডনেস হচ্ছে, অ্যাফোনিয়া হচ্ছে, তারপর হচ্ছে তার লিম্বের ফাংশন লস হয়েছে, সে হচ্ছে গেট ডিস্টারবেন্স, হাঁটতে সমস্যা যেহেতু ফাংশন লস হয়েছে, এবং তার সেন্সরি লস। এগুলো হচ্ছে ডিসোসিয়েটিভ কনভার্সন সিনড্রোমের ফিচার। আর নিউমোনিকটা ওইখানে আছে, ব্রোকেন গ্লাস, বি দিয়ে হচ্ছে ব্লাইন্ডনেস, আর জি দিয়ে হচ্ছে আপনার গেট ডিস্টারবেন্স, এল দিয়ে হচ্ছে লস অফ লিম্ব ফাংশন, আর এ দিয়ে কিছু নাই, আবার ডাবল এল আছে, তাহলে গ্লাস ডাবল এস, এস দিয়ে হচ্ছে আপনার সিজার, এস দিয়ে হচ্ছে সেন্সরি লস, ব্রোকেন গ্লাস, ঠিক আছে। দেখেন এখানে বলছে লস অর ডিস্টরশন অফ নিউরোলজিক্যাল ফাংশনিং দ্যাট ইজ নট ফুললি এক্সপ্লেইনড বাই অর্গানিক ডিজিজ, ঠিক আছে। এটুকুই কথা, এর বাইরে এখানে তেমন কিছু নাই। ট্রিটমেন্ট সিবিটি দিবেন। এটা এফসিপিএস জুলাই 2021 আসে, সোমাটাইজেশন সিনড্রোম। এখানে একটা জিনিস খেয়াল করেন যেটা ইম্পর্টেন্ট, এটা আমি ইম্পর্টেন্ট কিন্তু তখন মার্ক করি না এখানে। এদের মাল্টিপল মেডিকেল আনএক্সপ্লেইনড সিনড্রোম থাকে, এই যে আমরা বললাম যে আইবিএস থাকে, তারপর হচ্ছে কারো ক্রনিক ফ্যাটিক সিনড্রোম থাকে, কারো দেখা যাচ্ছে যে গ্লোবাস সেন্সেশন থাকে। তো এদের মাল্টিপল থাকবে, কিরকম মাল্টিপল, এবং এই মাল্টিপল ফিজিক্যাল সিমটম থাকার কারণে ওরা কি করবে, ওরা দেখা যাচ্ছে যে ইলনেস হলে ইউজুয়ালি ফিমেলদেরই বেশি হয়, এরা ডাক্তারের কাছে যাবে, মাল্টিপল হচ্ছে আপনার হচ্ছে ইনভেস্টিগেশন করবে, করেও হচ্ছে দেখা যাবে যে কোনো হচ্ছে রোগ ধরা পড়তেছে না, বা বিভিন্ন ডাক্তারের কাছে যাবে, বিভিন্ন ইনভেস্টিগেশন করাবে। তাদের এই যে ফিচার, এটাই হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার, মাল্টিপল মেডিকেলি আনএক্সপ্লেইনড ফিচার নিয়ে তারা প্রেজেন্ট করে। উইমেনদের বেশি হয়, এরা হচ্ছে নেগেটিভ ইনভেস্টিগেশন থাকার পরেও আনহেল্পফুল অপারেশন করে, দেখা যাচ্ছে তার হিস্টেরেক্টমি দরকার নাই, তার ডাক্তারকে কনভিন্স করে সেই হিস্টেরেক্টমি কোলেসিস্টেক্টমি করে ফেলছে।
no proven treatment except to try to ensure the unnecessary investigation and surgical procedure আর মানে তাকে বুঝাইতে হবে এগুলো দরকার নাই। তো এইটাই আসছে এসবিএ আসছে, এটা এসবিএ আসে। এবার আপনারা দেখে নিন, প্রশ্নটা তো দেখেন না। হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, এরা মনে করে যে তার ক্যান্সার আছে, হ্যাঁ, স্ট্রং ফিয়ার অর বিলিভ দ্যাট দে হ্যাভ ফ্যাটাল ডিজিজ, ফ্যাটাল কোন একটা খুবই দুরারোগ্য রোগে ভুগতেছে, তারা মনে করে যে, বিশেষ করে তারা মনে করে যে আমার ক্যান্সার আছে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং হচ্ছে মানসিক সান্ত্বনার জন্য এক একজনের কাছে যায়, বিভিন্ন জনের কাছে মেডিকেল ওপিনিয়ন নেয়, হ্যাঁ। তো এদের যে ফিয়ারটা সেটা রিলিভ করার চেষ্টা করে। তো অনেক সময় মনে হতে পারে এটা ওসিডি, আর ওসিডি না, এটার ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ইফেক্টিভ যদি কোনো পেশেন্টের ডিলিউশন থাকে, ডিলিউশন থাকলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তাহলে আমাকে একজন একটু বলুক, কারণ এরপরে তো আর তেমন করা নাই, তাহলে একজন আমাকে বলবে, অনন্ত বলবে যে হচ্ছে কি ডিসোসিয়েশন ডিসঅর্ডার কি, সোমাটাইজেশন ডিসঅর্ডার কি, হাইপোকন্ড্রিয়াকাল ডিসঅর্ডার কি? হ্যালো, অনন্ত ঘুমাই পড়ছে? আছে বাকিরা কি জেগে আছে না ঘুমাই পড়ছে? আমাদের পড়া শেষ, আর 10 থেকে 15 মিনিট করবো, বেশিক্ষণ করবো না, 10 থেকে 15 মিনিট না, 2টা লাগবে। এই কেউ কথা বলে না কেন? অনন্ত ঘুমাই গেছে? আশিক, আশিক বলো তো। ভাই ডিসোসিয়েশন যেটা, সেটা হচ্ছে প্যাথোলজি নার্ভাস সিস্টেমে থাকবে কিন্তু কোনো স্ট্রাকচারাল ড্যামেজ থাকবে না। আচ্ছা, ফাংশনাল ডিসঅর্ডার, এটা প্যাথোলজি থাকে না আসলে, মানে নার্ভাস সিস্টেমের সমস্যা, হ্যাঁ ঠিক আছে, বলো। আর সোমাটাইজেশনটা হচ্ছে ভাই যে মাল্টিপল মেডিকেলি আনএক্সপ্লেন্ড ফিজিক্যাল সিমটম নিয়ে, এটা নরমালি উইমেনদের বেশি হয়। তারা হচ্ছে এক ডাক্তার ডাক্তারের কাছে হচ্ছে এইভাবে মানে কি মাল্টিপল সেটিংস এ যায় আর কি। আর হাইপোকন্ড্রিয়াল যেটা, সেটা হচ্ছে একটা স্ট্রং বিলিফ থাকে যে তার যে কোনো একটা ফ্যাটাল ডিজিজ হয়েছে, যে কারোর হচ্ছে মাথা ব্যথা, সে ভাবতেছে তার ব্রেন ক্যান্সার হয়েছে, এরকম। ভেরি গুড, ভালো উদাহরণ দিয়েছো। আর বডি ডিসমরফিক ডিসঅর্ডার কি জিনিস? বডি ডিসমরফিক ডিসঅর্ডার হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আমার তো এরকম নাই, নিজের হচ্ছে কোনো পার্ট নিয়ে কোনো টেনশন নাই। অনেকে মনে করে যে আমার নাকটা বোচা, আমার নাকটা একটু উঁচা, হ্যাঁ, আমার কানটা সুন্দর না, তো আমার লিপসটা সুন্দর না, তো ওরা কি করে কসমেটিক সার্জারি করে, নিজের কোনো কিছুকে তার পছন্দ হয় না। তো এটা প্রি অকুপাইড একটা হচ্ছে থিঙ্কিং, যে হচ্ছে বডি শেপ এন্ড অ্যাপিয়ারেন্স নিয়ে আর নিজের হচ্ছে ফিগার নিয়ে হচ্ছে তারা সন্তুষ্ট না। এরা হচ্ছে কি করে, বিভিন্ন কসমেটিক সার্জারিতে যায়, নাক বোচা থাকলে লম্বা করে, লম্বা থাকলে বোচা করে, এক একজনের এক এক রকম। এটা হচ্ছে ডিসফিগারমেন্ট মনে হয় আর কি তার। এটা হচ্ছে মাইকেল জ্যাকসন ছিল নাকি ভাই? হ্যাঁ, মাইকেল জ্যাকসন, ঠিক, ভেরি গুড। আনুষ্কা শর্মাও করছিল ভাই লিপ সার্জারি। লিপ সার্জারি তো অনেকে করছে রে, এখন তো অনেকেই করে, আরো কত কেজে আছে, নাম তো মনে পড়তেছে না কারো কথা। যাই হোক, রাত অনেক হয়েছে, এই জন্য গল্প কমাই দিছি, কারণ দেখা যাচ্ছে 2টাইও শেষ হবে না, আর কম করে হলে আমার 5টা ডিজিজ পড়তে হবে। তার মধ্যে এটা ইনফিনিটি স্টার টপিক্সে চলে আসছি, এটা আমাদের সময় আসছিল, আশা করি এবার আসতে পারে। ইটিং ডিসঅর্ডার 2 ধরনের, ইটিং ডিসঅর্ডার 2 ধরনের, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, আর একটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা কি জিনিস? অ্যানোরেক্সিয়া নার্ভোসা হচ্ছে, আমি উদাহরণ দিচ্ছি, আমার হচ্ছে ট্রেনিং এর সময় আমার এক সিনিয়র আপু ছিল, সে হচ্ছে ওজন খুবই কম, হাইটে আমার থেকে মনে হয় একটু বেশি, তারপরে ওনার ওজন হচ্ছে 50-এর কম, 45-46 এরকম, কিন্তু সে বলে যে আমি মোটা হয়ে যাচ্ছি। তো এরকম মানে সে শুটকা, কিন্তু তারপরেও তার নিজেকে মনে হয় যে অনেক বেশি মোটা। তো এরকম থিঙ্কিং এর কারণে তারা খাওয়া দাওয়া করেই না, ডায়েটের উপর ডায়েট করে, একেবারে এমনিতে জিরো ফিগার মাইনাস ফিগারে চলে যায়। তো এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। আর বুলিমিয়া নার্ভোসা হচ্ছে কি, বুলিমিয়া নার্ভোসা হচ্ছে এদের হচ্ছে মানে ফিগার মেনটেন করার ব্যাপারে খুবই সচেতন, কিন্তু ঘটনা হচ্ছে খাবার দেখলে এরা লোভ সামলাইতে পারে না। এরা যখন ওষুধ কোম্পানির হচ্ছে ওই দাওয়াত গুলো থাকে, যাবে, পুরা হচ্ছে প্লেটের খাবার দেখা যাচ্ছে, বাকি 6 জন বসলে সবগুলো নিজে একাই নিয়ে বসবে, এবং সে গপাগপ খাবে। খাওয়ার পরে হচ্ছে রুমে এসে হচ্ছে দেখা যাবে যে হয় বমি করে দিছে, অথবা হচ্ছে মানে ইনডিউসড ভমিটিং, মানে ইচ্ছাকৃত ভাবে খাইছে, ওইটা শান্তি হচ্ছে খাওয়ার মধ্যে। কেউ হচ্ছে বমি করে দেয়, কেউ হচ্ছে দেখা যাচ্ছে পরের 2 বেলা না খাইয়ে থাকে, অর্থাৎ ওই যে বেশি যে খাইছে সেটাকে সে হচ্ছে মেনটেন করে।
এদের খুব বেশি প্রবলেম হয় না। যারা বুলিমিয়া নার্ভাস অর্থাৎ খাওয়ার পরে বমি করে দেয় বা হচ্ছে ডায়েট করে, ওদের খুব একটা প্রবলেম হয় না, ওয়েটটাও মোটামুটি নিউট্রাল থাকে এদের, এবং ওদের ফিজিক্যাল কোনো প্রবলেম হয় না। কিন্তু যারা অ্যানোরেক্সিয়া নার্ভাসা, যে হচ্ছে এমনিতে জিরো ফিগার, সে জিরো ফিগারকেই মনে করে যে মোটা, তো মাইনাস ফিগারে যায় এবং এদের সব যত প্রবলেম আছে হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে লস অফ লিবিডো, ইরেকটাইল ডিসফাংশন সবই হবে। এবং কিছুদিন আগে একটা ছেলে কিন্তু মারাও গেছে, স্কুলের একটা বাচ্চা অ্যানোরেক্সিয়া নার্ভাসাতে মারা গেছে, যে বুলিং এর শিকার হওয়ার কারণে সে কিটো ডায়েট করছে, কিটো ডায়েট করে হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভাসাতে সে ভুগতেছিল, সে মারা গেছে। তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভাসা খুবই খারাপ। তো এইগুলো হচ্ছে মেয়েদেরই বেশি হয়, আমরা ছেলেরা তো এসব ফিগারের ব্যাপারে খুব বেশি সচেতন না। তো এটা বলছে দেখেন 90% পিপল আর ফিমেল। তো ছেলেটা হচ্ছে বুলিং এর শিকার, কি বলবো, আর আমাদের সমাজ তো ভালো না। দেখেন অ্যানোরেক্সিয়া নার্ভাসা পিক এজটা ইম্পর্টেন্ট, টিনেজারদের 15 থেকে হচ্ছে 19 ইয়ার্স এই কন্ডিশনে হচ্ছে আপনার হয়। এবং প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলিয়ালিটি, জেনেটিক, শেয়ার্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লে রোল। দেখা যাচ্ছে কোনো একটা সমাজে দেখা যাচ্ছে যে ওরা এটা মেনটেন করে যে জিরো ফিগার থাকাটাই হচ্ছে সৌন্দর্য, বা হচ্ছে মোটা হয়ে গেলে খুব খারাপ, এরকম একটা নেগেটিভ অ্যাটিটিউড থাকে, ওইসব কারণে হয়। and neurotic personality traits. The illness are often precipitated by weight loss, এটা weight loss এর কারণেই হয়, and non-pathological dieting বা increased exercise or physiological illness যেমন GIT disturbance বা diabetes mellitus, এগুলো দ্বারা precipitated হয়, মানে precipitating factor। রাত গভীর হয়েছে তো এগুলো ডিটেলস এর জন্য বলতেছি না, আপাতত মূল থিম জানলে আসলে জিনিসটা পারা যায়। এদের কি হবে? মার্কড ওয়েট লস, মার্কড ওয়েট লস হবে। এরা তো বললাম না মাইনাস ফিগারে চলে যায়। এদের কি হবে? অফেন কম্বিনেশন উইথ বিঞ্জিং, পার্গিং, এক্সেসিভ এক্সারসাইজ, অনেক বেশি এক্সারসাইজ করে ওয়েট লস করার জন্য, ডায়ুরেটিক্স খায়, ল্যাক্সেটিভ খায়, হাগা করে দেয় খাইয়ে। এরপর দেখেন হচ্ছে বডি ইমেজ ইজ প্রপারলি ডিস্টার্ব সো দ্যাট ডিসপাইট ইমাসিয়েশন, এদের লাকড়ি হয়ে গেছে নিজে, কিন্তু তারপরও পেশেন্ট ফিল ওভারওয়েট আর টেরিফাইড অফ ওয়েট গেইন, এবং ওয়েট গেইনের ব্যাপারে ভয় থাকে। ওই আপুটার কথাই মনে পড়ে, আপুটার নামও ভুলে গেছেন, কঠিন। আচ্ছা যা হোক, তাইলে হচ্ছে এমনিতে শুটকাল আকরি হয়ে গেছে, সে হচ্ছে আয়না দেখেছে, আরে বাবা আমি তো মোটা হয়ে গেছি, এই ভয়ে সে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে মার্ট ওয়েট লস হয়, তাদের হচ্ছে ওই কি বলে ফিজিক্যাল এবং হচ্ছে ফাংশনাল ফিজিওলজিক্যাল ড্যামেজ হয়, প্যাথোলজি হয়ে যায় আর কি। অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকে এদের লেনেগো হেয়ার থাকে। ছোট বাচ্চাদের যখন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এদের শরীরে যেরকম চুল থাকে, এদের চুলগুলো সেরকম হয়ে যায়, বডি হেয়ার গুলো। ঠিক আছে, আশিক বলতো কয় ধরনের হেয়ার আছে বডিতে? ভাই একটা হচ্ছে থিক হেয়ার আর একটা হচ্ছে থিন হেয়ার, মানে টিকোইক হেয়ার মনে হয় একটা। আচ্ছা, টার্মিনাল হেয়ার বলে একটা কথা আছে। টার্মিনাল, জি জি জি, টার্মিনাল বা থিক হেয়ার আর টিকোইক বা থিন হেয়ার। আচ্ছা, 3 ধরনের আছে না? তাহলে লেনেগো হেয়ার হচ্ছে বাচ্চাদের পাওয়া যায়, এটা ওই ডেলিভারি পরে বাচ্চাদের গায়ে যে হেয়ারটা থাকে ওটা হচ্ছে লেনেগো হেয়ার, এরকম হয়ে যায় একেবারে নরম পাতলা এই টাইপের চুল হয়ে যায়। এদের ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল বডি চেঞ্জ হয়, ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল বডি চেঞ্জ হয়। এদের প্যাথোজেনেসিস কি দেখা যাচ্ছে যে এটা কেন এরকম হয়, কারণ হচ্ছে এদের বিভিন্ন সোসাইটিতে সোশ্যাল প্রেসার থাকে মেয়েদের উপর যে তিন হইতে হবে, পাতলা হইতে হবে। সোশ্যাল প্রেসার অনেক সময় দেখা যাচ্ছে হাজবেন্ডও দেখা যাচ্ছে যে প্রেসার দিচ্ছে যে না পাতলা থাকতে হবে, চিকন থাকতে হবে, এরকম হয়। এরপর দেখেন এদের হচ্ছে মার্কড ওয়েট লস হয়, এদের ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, এদের হচ্ছে অনেকের হচ্ছে মেডিকেল কন্ডিশন যেমন বাওয়াল ডিজিজ থাকে, আইবিএস আগে ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ থাকে, ম্যালঅ্যাবজর্পশন থাকে, হাইপোপিটুইটারিজম থাকে, ক্যান্সার থাকে। ঠিক আছে, এরপর দেখেন এখান থেকে আমাদের এমসিকিউ আসছিল, এই বক্সটা ইনফিনিটি স্টার, এই বক্সটা ইনফিনিটি স্টার। ইসিজি কি কি চেঞ্জ হয় দেখেন, টি ওয়েভ ইনভার্সন, এসটি ডিপ্রেশন, প্রলং কিউট ইন্টারভ্যাল, এগুলো পরীক্ষায় ছিল। এরিথমিয়া, সাইনাস ব্রাডিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হয়। এছাড়া হেমাটোলজিক্যাল দেখেন অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া অর্থাৎ প্যানসাইটোপেনিয়ার ফিচার গুলো হয় এগুলো। এন্ডোক্রাইন কি দেখেন, পিউবার্টাল ডিলে হবে, তো অপুষ্টিতে ভুগতেছে, তো গ্রোথ হবে না, স্বাভাবিক গ্রোথ রিটার্ডেশন হবে, শর্ট স্ট্যাচার, খাটো হবে এরা, অ্যামেনোরিয়া হবে, এদের হরমোন ঠিকঠাক মতো রিলিজ হবে না, সিক ইউথাইরয়েড স্টেট হবে। তাইলে এই অপুষ্টিতে ভুগলে তো আসলে কোনো ফিজিওলজিও তো ভালো হবে না, ফিজিওলজিক্যাল গ্রোথ হবে না তো এদের।
এরপর আরেকটু দেখেন এগুলো অ্যাটিপিক্যাল, ইউরেমিয়া হয়, রেনাল ক্যালকুলাই হয়, অস্টিওপোরোসিস হয়, এগুলো অ্যাটিপিক্যাল। এছাড়া জিআইডি তে কনস্টিপেশন হতে পারে, অ্যাবনরমাল লিভার ফাংশন হতে পারে। এই বক্স ইনফিনিটি স্টার, এই বক্স খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন এই টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট। এই শেষে যে 5টা টপিকস অলরেডি এখানে হচ্ছে আপনার পোস্টপার্টাম যে সাইকোসিস, এখান থেকে প্রশ্ন হয়ে গেছে গত সেশনে, তারপরও আসতে পারে। এরপর দেখেন অ্যানোরেক্সিয়ার ক্রাইটেরিয়া কি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং হচ্ছে বুলিমিয়া নার্ভোসার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি ওয়েট লস হয় 50% অফ দ্য টোটাল বডি ওয়েট, যদি টোটাল বডি ওয়েটের 50% যদি লস হয়, যদি হাই ক্যালোরি ফুড অ্যাভয়েড করার অভ্যাস থাকে, ডিস্টরশন অফ বডি ইমেজ সো দ্যাট পেশেন্ট রিগার্ড দেমসেলফ অ্যাজ, ওই যে আয়নাতে দেখে যে হচ্ছে সে সুটকা লাকড়ি, তাও সে মনে করে যে আমি তো অনেক মোটা হয়ে গেছি। এছাড়া অ্যামেনোরিয়া যদি থাকে অ্যাটলিস্ট 3 মান্থের জন্য অ্যামেনোরিয়া, এটা দেখেন এটা অ্যামেনোরিয়া পর্যন্ত এইখানে ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসে, কোথা থেকে কি। এরপর দেখেন বুলিমিয়া নার্ভোসার রিকারেন্ট বাউটস অফ বিঞ্জ ইটিং, রিকারেন্স বাউটস অফ বিঞ্জ ইটিং, ল্যাক অফ সেলফ কন্ট্রোল ওভার, এরা হচ্ছে খাবার দেখলে বারবার হচ্ছে ওই যে বুফের মতো খাই, একেবারে বাউটস অফ বিঞ্জ ইটিং, খাবার দেখলে এরা নিজেকে সামলাইতে পারে না, আবার খাওয়ার পরে হচ্ছে সেলফ ইনডিউসড ভমিটিং করে, পারগাশন করে, বা ডায়েটিং আফটার বিঞ্জেস, খাওয়ার পরে ডায়েট করে। এরপর ওয়েট মেইনটেইন উইদিন নরমাল লেভেল, এগুলো অলরেডি বলে দিয়েছি আমি। এরপর দেখেন হচ্ছে দেয়ার ইজ এ লিমিটেড এভিডেন্স সিবিটি ক্যান হেল্প, এছাড়া এদের ফ্যামিলি বিহেভিয়ারাল থেরাপি দেওয়া যেতে পারে। সাইকোট্রপিক ড্রাগস আর অফ নো প্রুভেন বেনিফিট, সাইকোট্রপিক ড্রাগের খুব একটা বেনিফিট আছে বলে জানা যায়নি। অ্যানোরেক্সিয়া নার্ভোসার হচ্ছে কি দেখেন, এখানে দেখেন কিছু কিছু পেশেন্ট হচ্ছে ভালো হয়ে যায়, 20% পেশেন্ট দেখা যাচ্ছে ভালো হয়ে যায় না, এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসার অনেকগুলো পেশেন্ট দেখা যাচ্ছে যে সুইসাইডও করে। দেখেন যে মর্টালিটি রেট, এই জায়গাটা একটু দেখেন যে খারাপ কি, প্রগনোস্টিক ইন্ডিকেটর কি। এরপর দেখেন বুলিমিয়া নার্ভোসা, এটা সম্পর্কে আমরা বলে ফেলছি, এটা হচ্ছে মোর কমন দেন অ্যানোরেক্সিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসাটা বেশি কমন, খাওয়ার পার্টি মানে খাদক পার্টি বেশি। সিমিলার জেন্ডার রেশিও, এটাও ফিমেলদের বেশি হয়। এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসা দেখা যাচ্ছে যে ইয়াঙ্গার এজে বেশি হয়, 15 থেকে 19 বছর, এরা একটু বয়স্ক হয়, অ্যাডাল্ট আর্লি অ্যাডাল্ট লাইফে হয়। বয়সটা কিন্তু ফ্যাক্ট আমরা পরীক্ষাতে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা বলছি যে বয়স এবং হচ্ছে জেন্ডার খুবই ইম্পর্টেন্ট। এরা খাবার দেখলে হচ্ছে খাই খাই করে চিল্লাই, এম্বার্ক অন ইটিং বিঞ্জেস। এরপর দেখেন হচ্ছে এদের যে অভ্যাস, যে সেলফ ইনডিউস যে ভমিটিং করে, বমির সাথে হচ্ছে এইচসিএল থাকে, তো এই এইচসিএল গুলো দাঁতের ক্ষতি করে, ফলে পিটেড টিথ হয়, পিটেড টিথ। হ্যাঁ, এছাড়া হচ্ছে ক্যালাস অন নাকলস, নাকলস গুলোতে হচ্ছে ক্যালাস হবে, রাসেল সাইন পাওয়া যাবে, প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ফিচার। এছাড়া হচ্ছে এই যে বমি করতে যায়, এই যে টিয়ারিং হতে পারে ইসোফেজিয়াল, সেক্ষেত্রে ম্যালেরিয়াস টিয়ার হতে পারে। এছাড়া ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হয়, যে হাইপোক্যালেমিয়া হয়, হাইপোনেট্রেমিয়া হয়, এই কারণে এদের কার্ডিয়াক এরিথমিয়া হতে পারে। এরপর দেখেন হচ্ছে এদের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে পারেন, এদেরকে অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে পারেন। পার্সোনালিটি ডিসঅর্ডার খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে তেমন কোনো কিছু করার নাই। পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে এফসিপিএস 2020 জানুয়ারিতে কোশ্চেন আসছে। জানুয়ারিতে কি প্রশ্ন আসছে? পার্সোনালিটি ডিসঅর্ডার শোনো, অ্যানোরেক্সিয়া বলে আর হচ্ছে ওগুলো ইটিং ডিসঅর্ডার, এগুলো পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে। পার্সোনালিটি ডিসঅর্ডার এই যে ইম্পর্টেন্ট এগুলা, আচ্ছা বলি, যেহেতু তুমি ইম্পর্টেন্স বলছো যখন বলি, আসলে ঘুমাই পড়তেছে মনে হচ্ছে, আগে পার্সেন্টেজ নেই, কে কে জেগে আছে দেখি। এই অনন্ত জেগে আছো? হ্যালো ভাই, জি ভাই আসি, ভাই আসি। আশিক তো জেগে আছে, বর্ণা? জি ভাইয়া। আচ্ছা, আমি যে তাড়াহুড়া করে পড়তেছি হচ্ছে, এগুলো সমস্যা হচ্ছে না? আপনাদের কি বুঝতে পারতেছেন যে আমরা কত যে বলতেছি? সেলিম ভাই, ভাইয়া এই পরীক্ষাটা কবে হবে? বুঝতে পারতেছেন না? এই পরীক্ষাটা হচ্ছে, এটা পড়তে তো বেশিক্ষণ সময় লাগবে না অন্যগুলোর মতো, এগুলো তো আপনার হয়তো দাগাইতে সময় লাগবে আপনাদের, কিন্তু জিনিসগুলো তো আপনারা জানেন, অ্যানোরেক্সিয়া নার্ভোসা কি জিনিস, বুলিমিয়া নার্ভোসা কি জিনিস। তো এরকম তো আপনার তো টপিকস গুলো সম্পর্কে ধারণা হয়ে গেছে, আসলে পড়া মুখস্থ করতে হবে না খুব বেশি, আশা করি। সঞ্চিতা আপু, আপু কথা বলতে পারে না আমার মতো। আচ্ছা, হ্যাঁ। ফারিয়া আপু জেগে আছেন না ঘুমাচ্ছেন? ভাই জেগে আছি। জেগে আছে, আপনার তো প্রথম ক্লাসে আপনি এত এনার্জেটিক আছেন, এটা তো কঠিন। যা হোক, না আচ্ছা ভাই আমি রাত জাগি। আচ্ছা, রাত জেগে অবস্থা না।
আচ্ছা, ফেকশিয়াস ডিসঅর্ডার, আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারের একটু শেষে আসি। ফেকশিয়াস ডিসঅর্ডার এবং মেলিংগারিং, তারা হচ্ছে ফেকশিয়াস ডিসঅর্ডার কোনটা হচ্ছে কি, এইগুলো হচ্ছে মেলিংগারি এবং ফেকশিয়াস ডিসঅর্ডার, এগুলোর উদ্দেশ্য হচ্ছে কোনো একটা উদ্দেশ্য থাকে যেটা হাসিল করার উদ্দেশ্য। যেমন ছোটবেলায় হচ্ছে স্কুল থেকে আগে চলে আসবো, এই জন্য বলতাম যে পেটে ব্যথা করতেছে, বাথরুম পাইছে, স্কুলে হচ্ছে গিয়ে আছে কি বলে ল্যাট্রিন আছে, তাও আমরা ইউজ করবো না, চলে আসবো, এই জন্য এই মেলিংগারিং গুলো করে। বা ফেকশিয়াস ডিসঅর্ডার যেমন হচ্ছে আমার জ্বর নাই, দেখা গেল যে কালকে পরীক্ষা বা হচ্ছে কালকে একটা কোনো একটা ঘটনা আছে, আমি ক্লাসে যাইতে চাচ্ছি না, তো দেখা যাচ্ছে যে বলতেছে, আম্মুকে বলছে আমার খুব জ্বর, থার্মোমিটারটা একটু করে গরম পানিতে যে চুবাই রেখে দেখাচ্ছি যে দেখেন আমার জ্বর হচ্ছে এত। তো এরকম অনেকে হচ্ছে রসুন নাকি হচ্ছে হাতের মধ্যে চেপে ধরে নাকি টেম্পারেচার বাড়ানো যায়, কি কি সব আছে, এগুলো হচ্ছে ফেকশিয়াস ডিসঅর্ডার। ঠিক আছে, দেখেন এখানে দেখেন, আর সিমটমস ফুলি এক্সপ্লেইনড বাই অর্গানিক ডিসঅর্ডার, যদি ইয়েস হয় অর্গানিক ডিসঅর্ডার তাহলে তার কি অর্গানিক ডিজিজ, আর যদি নো হয় যে সিমটম গুলা মেডিকেলি আনএক্সপ্লেইনড যদি হয়, কনফিউজিং যদি হয় এরকম, তাহলে ইয়েস যদি এরকম হয় তখন দেখতে হবে যে ইজ দেয়ার এনি আইডেন্টিফাইবল গেইন, এখানে কি কোনো উদ্দেশ্য আছে, তার কোনো গেইনের জন্য এই কাজ করতেছে। যদি ইয়েস হয় মেলিংগারিং, আর যদি নো হয় তাহলে ফেকশিয়াস ডিসঅর্ডার। তাহলে এই চার্টগুলো করতে হবে। এখানে দেখেন, যদি মেডিকেল আনএক্সপ্লেইন সিমটম যদি না হয়, ইজ দেয়ার এ প্রি অকুপেশনাল সিমটম অফ ডায়াগনোসিস, যেমন হচ্ছে আপনার সিমটম দেখেন মাল্টিপল প্রেজেন্টেশন টু ভেরিয়াস ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা, আমরা বলছি না সোমাটাইজেশন ডিসঅর্ডারে হচ্ছে মাল্টিপল হচ্ছে কি আনএক্সপ্লেইন সিমটম নিয়ে বিভিন্ন হচ্ছে ডাক্তারের কাছে যাবে। তো এরা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে এসবিআই তে মেইন থিম হচ্ছে কি মাল্টিপল প্রেজেন্টেশন টু ভেরিয়াস ডিপার্টমেন্ট, এটা সোমাটাইজেশন ডিসঅর্ডার। যদি থাকে তাহলে এটা সোমাটাইজেশন ডিসঅর্ডার, আর যদি না থাকে তাহলে এটা হচ্ছে ফাংশনাল সোমাটিক সিনড্রোম। এরপর দেখেন হচ্ছে মুনকাউসেন সিনড্রোম, দিস রেফার টু এ সিভিয়ার ক্রনিক ফর্ম অফ ফেকশিয়াস ডিসঅর্ডার, এটা একটা ফেকশিয়াস ডিসঅর্ডার ক্রনিক। পেশেন্ট ক্যারেক্টারিস্টিক্যালি ট্রাভেল ওয়াইডলি সামটাইমস ভিজিটিং সেভারাল হসপিটাল ইন ওয়ান ডে, একদিনে অনেকগুলো হাসপাতালে যাবে, এবং সাস পেশেন্ট আর মেমোরেবল, এরা হচ্ছে ড্রামাটিক একটা প্রেজেন্টেশন নিয়ে আসে, এদের কথা সবাই মনে রাখে। ঠিক আছে, এই শব্দগুলো ইম্পর্টেন্ট, যে হচ্ছে এরা দিনে হচ্ছে দেখা যাবে যে বিভিন্ন হসপিটালে যাচ্ছে, এদেরকে মনে থাকে সবারই, কারণ এরা ড্রামাটিক ভাবে প্রেজেন্ট করে, এবং তাদের হিস্ট্রি শুনে ডাক্তারও কনভিন্স হয়ে যায় যে হ্যাঁ একটু বড় ধরনের সমস্যা আছে, আসলেই সমস্যা আছে। তো এরকম একটা কন্ডিশন এরা কনভিন্স করে ফেলে। The history can be convincing enough to persuade doctors to undertake investigation or initiate treatment, including exploratory surgery. এবং সার্জারি করতে পর্যন্ত ডাক্তার গিয়া হয়ে যায় যে হ্যাঁ বাবারে তো আসলেই সমস্যা, ডাক্তারও মানে গোল খাইয়ে যায় আর কি। It may be possible to trace the patient history and show that they have presented similar elsewhere. দেখা গেছে যে এদের হিস্ট্রি যদি নেওয়া যায় পাওয়া যায়, ওরা হচ্ছে সেম ম্যানারে হচ্ছে বিভিন্ন জায়গায় গেছে। Often changing name several times, একই নাম হচ্ছে several times হচ্ছে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে গেছে। কি বলবো আর দুঃখের কথা। আচ্ছা এগুলো শেষ হলে একটা গল্প বলবো। মেলিংগারিং কি জিনিস, ওই যে ছোটবেলায় যেটা করছি যে হচ্ছে পেটে ব্যথা বা হচ্ছে আপনার ডায়রিয়া, এগুলো বলে যে চলে আসতাম। এই যে দেখেন অ্যাভয়েডেন্স অফ বার্ডেনসাম রেসপন্সিবিলিটি সাচ এস ওয়ার্ক অর কোড অ্যাপিয়ারেন্স, ওই যে অনেক সময় দেখা যাচ্ছে যে অমুক কাজটা তারা একটু করে দাও, আর আমার শরীর ভালো না, আমার ভালো লাগতেছে না, আমি যেতে পারবো না, এরকম কোন একটা অজুহাত দেখানো, এটা হচ্ছে মেলিংগারিং। ভাই ওই এক্সটার্নাল বেনিফিট পাওয়ার জন্য যদি কোনো কিছু করা হয়, হ্যাঁ বেনিফিট হয়ে যে আমি আরাম করতে চাচ্ছি, এখন যাব না, তুমি একটা কাজ করতে বলছো। যেমন ভাই হচ্ছে যে অনেকে একটা এক্সাম্পল দিয়ে আর কি, যদি এক্সাম্পল দাও, মানে একজন চাচ্ছে যে বাসায় বললো আইফোন লাগবে, এখন আইফোন দিবে না, আইফোন না দেওয়া পর্যন্ত কথা না বলে থাকবে, এরকম আর কি। ও আচ্ছা, হ্যাঁ এরকম আছে, আমাদের একটা ফ্রেন্ড আছে, সে অলরেডি হচ্ছে বিয়ে শাদিও করছে, কয়েকদিন পর বাচ্চার বাপও হবে, কিন্তু হচ্ছে সে শর্ত দেয় আমি যদি এমবিবিএস পাস করে আমাকে এটা করে দিতে হবে, আমি যদি মানে এরকম কিছু মানুষ থাকে আসলে, এরা এরা হচ্ছে শর্ত দিয়ে দিয়ে কাজ করে, বয়স হয় কিন্তু ম্যাচিউর হয় না। যা হোক কোনো কারণে যদি এই ভিডিও দেখে ফেলে শেষ আমি। এরপর দেখেন হচ্ছে পোস্টপার্টাম, এখান থেকে হচ্ছে খুব সুন্দর করে আমার এখানে নোট করে দেওয়া ছিল, ছবিতে আপনারা পাবেন।
তো এখান থেকে জুলাই 2021 প্রশ্ন আসছে, পোস্টপার্টাম ব্লু, সাইকোসিস আর ডিপ্রেশন। সাইকোসিস মানে তো একেবারে হচ্ছে আপনার সিভিয়ার মেন্টাল কন্ডিশন, ইলনেস। আর ব্লু বা ডিপ্রেশন এগুলো তুলনামূলকভাবে হচ্ছে কম সিভিয়ার, মাইল্ড টু মডারেট। তো ব্লু কম বেশি অনেকেরই হয়, 70 to 80% মাদারেরই হচ্ছে পোস্টপার্টাম ব্লু হয়, কারণ হচ্ছে একটা হরমোনাল একটা ইমব্যালেন্স হয়। এই কারণে দেখা যাচ্ছে যে বাচ্চা ডেলিভারির পরে সবারই হচ্ছে একটু ইমোশনাল লেভেলিটি হয়। তো এটা স্বাভাবিক। কি হয় দেখেন, পোস্টপার্টাম ব্লুস ইরিটেবিলিটি হয়, লেবাইল মুড হয়, টিয়ারফুলনেস। হ্যাঁ, অল্পতেই দেখা যাচ্ছে কান্না চলে আসে। 80% অফ দ্য উইমেন আর এফেক্টেড সাম ডিগ্রি, কম বেশি হচ্ছে 80% হয়। এন্ড টিপিক্যালি পিক, এখানে ডিউরেশনটা ইম্পর্টেন্ট, কোন সময়ে হয় এটা। typically peak on the 4th day and then resolve spontaneously within a few weeks. দেখা যাচ্ছে যে 4th day তে হচ্ছে ইউজুয়ালি বেশি দেখা যায় এই জিনিসটা, এবং কয়েক সপ্তাহের মধ্যে অটোমেটিক্যালি ভালো হয়ে যায় জিনিসটা, এবং এদের কোনো হচ্ছে আপনার ট্রিটমেন্টের দরকার নাই। এখানে আরো একটা কথা বলছে দেখেন, হরমোনাল এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ চাইল্ড বার্থ, এটা রেসপন্সিবল। ঠিক আছে, তাহলে অল্প কথায় যদি বলি, এটা হচ্ছে দেখা যাচ্ছে কম 80% লোকেরই, মহিলারই হয় আফটার ডেলিভারি। এটা হরমোনাল বা ফিজিওলজিক্যাল যে চেঞ্জটা আসে এটার কারণে হয়, এটার জন্য কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। 4th দিন আসে, এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। এর মধ্যে এখানে দেখেন এই জিনিসটা দেখেন, এই যে উইকস 1 to 3 উইকস, মোস্ট কেজেস আর ট্রানজিয়েন্ট। তারপর হচ্ছে যদি লো মোড থাকে, অ্যানহেডোনিয়া আমরা বলছি, এগুলো ডিপ্রেশনের ফিচার। লো মোড, কোনো কিছু ভালো লাগে না। আর এটাতে কিন্তু লো মোড ছিল না, ইরিটেবিলিটি, লেবাইল মুড ছিল, টিয়ারফুলনেস ছিল। তাহলে এটা হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডার। সাইকোসিস কি জিনিস? সাইকোসিসের ফিচার গুলো আমরা জানেন, যদি ডিলিউশন থাকে, হ্যালুসিনেশন এরকম যদি ফিচার থাকে তখন এরকম হবে। এইখানে পোস্টপার্টাম ডিপ্রেশন 10 থেকে 15%, অল্প কিছু মানুষের হয়। অনসেট টিপিক্যালি উইদিন এ মান্থ অফ ডেলিভারি, 1 মাসের মধ্যে এটা হবে। উইদিন এ মান্থ, এই ডিউরেশন ইম্পর্টেন্ট কিন্তু ডায়াগনোসিসের জন্য। It can usually be differentiated from postpartum blow by duration, বলছে যে ডিউরেশন দ্বারা হচ্ছে আপনি আলাদা করতে পারবেন, and severity of the symptoms এর severity। তাহলে দুইটা জিনিস থেকে আমি ডিফারেন্সিয়েট করব, এটা কি ব্লো না ডিপ্রেশন। তাহলে হচ্ছে আপনার একটা ডিউরেশন আর একটা হচ্ছে সিভিয়ারিটি। তাহলে হচ্ছে এখানে কি হবে, পার্টিকুলারলি কি হবে, লস অফ হচ্ছে ক্যাপাসিটি ফর প্লেজার, মানে হচ্ছে এরা আনন্দ পাবে না, এরা আনন্দ করতে পারে না, এন্ড হেডোনিয়া হয়। ঠিক আছে, এন্ড নেগেটিভ থট, এদের নেগেটিভ থট আসে। আমরা বলছিলাম না ডিপ্রেশনে হচ্ছে কি হয়, নেগেটিভ থট আছে, কোনো কিছুর মধ্যে তারা মজা খুঁজে পায় না। এরপর দেখেন রিস্ক ফ্যাক্টর ইনক্লুড এ প্রিভিয়াস হিস্টরি ফর ডিপ্রেশন, প্রিভিয়াস হিস্টরি অফ পোস্টপার্টাম ডিপ্রেশন। আগেও এদের দেখা যাবে যে যদি আগে এরকম ঘটনা থাকে ডিপ্রেশনে, আবার হইতে পারে। অ্যান্টিনেটাল ডিপ্রেশনের যদি হিস্টরি থাকে, অ্যান্টিনেটাল অ্যাংজাইটি যদি থাকে, সেগুলোও রিস্ক ফ্যাক্টর। পোস্টপার্টাম ডিপ্রেশন ইজ নট মোর কমন ইন লো সোশিও ইকোনমিক কন্ডিশন। এটা এমন না যে গরিব মানুষদের বেশি হয়, এরকম না। ঠিক আছে, ডায়াগনোসিস, এক্সপ্লানেশন, রিঅ্যাসুরেন্স ইম্পর্টেন্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, ড্রাগ ট্রিটমেন্ট মানে অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে হবে, শেষ। তাহলে এটা হচ্ছে এক মাসের মধ্যে হবে। এদের মোড লো থাকে এবং এরা কোনো কিছুতে আনন্দ পায় না, এরা নেগেটিভ চিন্তা ভাবনা করে। আমরা যে ডিপ্রেশন সম্পর্কে যা পড়ছিলাম সেগুলোই উইদিন 1 মান্থ। এরপর দেখেন হচ্ছে এটা দেখেন, পিউরপেরাল সাইকোসিস পিক অনসেট উইদিন ফার্স্ট 2 উইকস আফটার চাইল্ড বার্থ। ইন দা ফার্স্ট 2 উইকস আফটার চাইল্ড বার্থের 2 উইকস এর মধ্যে, বাট ক্যান অ্যারাইজ সেভারাল উইকস লেটার, অনেক সপ্তাহ পরেও হতে পারে, তবে ইউজুয়ালি 2 উইকস এর মধ্যে এটা হয়, আফটার 2 উইকস। দেখেন এটা হচ্ছে রেয়ার বাট সিরিয়াস কন্ডিশন, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ পার্সোনাল ফ্যামিলিয়াল হিস্ট্রি অফ বাইপোলার ডিসঅর্ডার। তাহলে এখানে বাইপোলার ডিসঅর্ডার যদি হিস্ট্রি থাকে, তাহলে আমার তখন ডায়াগনোসিস চলে যাবে হচ্ছে পিউরপেরাল সাইকোসিস এর দিকে। তাহলে হচ্ছে ইট মে টেকস ফর্ম অফ ম্যানিয়াক ফিচার থাকতে পারে, বা ডিপ্রেশন। গলা কেটে রেখে দিব। হ্যাঁ, বুঝলাম না কি বলবো। এই টাইপের মারা নাকি বলে যে গলা কেটে রেখে দিব, এরকম বলে। ও আচ্ছা, হইতে পারে, এরা বাচ্চার কিন্তু ক্ষতি হওয়ার চান্স আছে। সাইকোসিস মানে তো সে পাগল, তাই না? সাইকোসিস মানে পাগল। এদের কিন্তু মাকে এবং বাচ্চাকে আলাদা করে রাখতে হবে। আচ্ছা, আমরা আসতেছি জিনিসটার মধ্যে। ম্যানিক অর ডিপ্রেসিভ সাইকোসিস বাট সাডেন অনসেট এন্ড ফ্লাকচুয়েশন ইন সিভিয়ারিটি, হঠাৎ করে অনসেট হবে এবং এদের সিভিয়ারিটির ফ্লাকচুয়েশন হবে। এখানে কি কি থাকবে দেখো, সাসপিশিয়াসনেস, সে সন্দেহ করবে, কনসিলমেন্ট, হ্যাঁ, ঘটনা লোকাবে, এন্ড ইম্পালসিবিলিটি আর ফিচার্স অফ পিউরপেরাল সাইকোসিস।
hence the risks of mother and baby are considerable. এতে দুইজনের রিস্ক আছে, দুইজনের চিকিৎসা করতে হবে এবং বাচ্চার সেফটিটাও মেনটেন করতে হবে। মায়ের দ্বারাও বাচ্চা মারা যেতে পারে। ওই যে অনেক সময় এরকম নিউজ হয় যে মার ডেলিভারির পর হচ্ছে মাই বাচ্চাকে মেরে ফেলছে, সাইকোসিস, এটা পিউরপেরার সাইকোসিস। এদেরকে কি চিকিৎসা দিব? যদি হচ্ছে ডিপ্রেশন থাকে তখন আমরা অ্যান্টি ডিপ্রেশন দিব এবং মুড স্টেবিলাইজার দিব। ঠিক আছে, দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য উইমেন রিকভার করে এবং 50% এর আবার পরবর্তী প্রেগন্যান্সিতে 50% পেশেন্টের ক্ষেত্রে এটা আবার রিল্যাপস করে। এটাই ইম্পর্টেন্ট এখানে। আর এইখানে যে জিনিসগুলো বলছে দেখো, যদি হচ্ছে কারো বাইপোলার ডিসঅর্ডার থাকে, সেই বাইপোলার ডিসঅর্ডারটা হচ্ছে প্রেগন্যান্সিতে রিল্যাপস করবে। এটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে প্রেগন্যান্সির আগে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে, এরকম ঘটনা ঘটবে। তো ওইভাবে হচ্ছে যে লিথিয়াম বা সোডিয়াম ভ্যালপোরেট খাইলে সেগুলো হচ্ছে আপনার বাদ দিয়ে অন্য ড্রাগ গুলো দিতে হবে। এইগুলো কথা এখানে বলছে। আর এটা সামারাইজ করে দেওয়া আছে, ওই যে আমি ছবি দিছি পিডিএফ এখানে। আর এখন আমরা হচ্ছে একটু অনন্তর কাছে শুনবো পোস্টপার্টাম ব্লুজ, সাইকোসিস এবং হচ্ছে কি বলে ডিপ্রেশন, এই তিনটা জিনিস সম্পর্কে একটু শুনবো। শুনে আমরা একটু পার্সোনালিটি ডিসঅর্ডার করবো 5 মিনিট, তারপর হচ্ছে সবাই ঘুমায় পড়বো, আমি কফি খাবো। পোস্টপার্টাম ব্লোটা হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে মনটা খারাপ, যে ভালো লাগতেছে না, মানে এরকম একটা যেটা টিয়ারফুলনেস, ইরিটেবিলিটি, কারো কথাবার্তা সহ্য হচ্ছে না, ভালো কথা বললেও জি ভাইয়া ভালো লাগছে না, জি ভাইয়া, মনটা খারাপ একেবারে। আর হচ্ছে এটার কোনো ট্রিটমেন্ট নাই, ট্রিটমেন্ট দরকার পড়ে না, ট্রিটমেন্ট দরকার পড়ে না। জি ভাইয়া জি। আর এটা কেন হয় ইউজুয়ালি, কেন হয় এটা কেন হচ্ছে ভাইয়া? এটা ওই যে হরমোনাল যে একটা মানে প্রেগন্যান্সিতে যে হরমোনাল এবং ফিজিওলজিক্যাল একটা চেঞ্জ আসে না, চেঞ্জেস আছে এই কারণে। জি জি জি। আর ভাইয়া পোস্টপার্টাম ডিপ্রেশনটা হচ্ছে এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব ব্লো থেকে ডিউরেশন এন্ড সিভিয়ারিটির উপরে ভাইয়া। এবং এখানে কি হয় যে ভাই লস অফ ক্যাপাসিটি অর ফর প্লেজার, এটা হয় ভাইয়া, আর যেটা বলছেন আপনি। আর হচ্ছে ভাইয়া যে এখানে হচ্ছে আমরা যেটা সাইকোলজিক্যাল যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো আছে এগুলো আমরা এখানে দিতে পারি ভাইয়া, এটা বলছেন। আর হচ্ছে আর এই যে পিউপিরিয়াল সাইকোসিস যেটা, ওটা হচ্ছে ভাইয়া আপনার ফার্স্ট টু উইকস এর ভিতরে বাচ্চা জন্মের এটা দেখা যাবে এবং এখানে হ্যাঁ আফটার ফার্স্ট 2 উইকস। আর এখানে মা এবং বাচ্চা দুইজনেরই হচ্ছে সমস্যা, মানে দুইজনই হচ্ছে রিস্কে থাকবে। এবং এখানে দেখা যায় যে মায়ের কারণে বাচ্চাটা হচ্ছে কি বলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং মায়ের কিছু সাসপিশিয়াসনেস, কনসিলমেন্ট এরকম হচ্ছে কিছু জিনিস থাকে। জি জি জি। আচ্ছা, এখন আশিক গিয়া বলো, আশিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে কিছু বলো, আমি একটু শুনি, শুনে হচ্ছে আমিও কিছু বয়ান দেওয়ার চেষ্টা করি। ভাই পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে যে একটা এসবিআর ছিল, ওইটা হচ্ছে ওই যে সেলফ কাটার হিস্ট্রি দিয়ে দিছিল আর কি। আচ্ছা, এটাই ছিল না? এমনিতে এখানে আসলে পার্সোনালিটি ডিসঅর্ডার এখানে আসলে পড়া কিছু নাই ভাই। আমি আসলে ওই জন্য এটা স্কিপ করে গেছি, যে হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার মানে হচ্ছে তার বিহেভিয়ারের প্রবলেমের কারণে তার নিজের ডে টু ডে লাইফটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে এবং আরেকজনের ডে টু ডে লাইফ ক্ষতিগ্রস্ত হতে পারে। মনে করো আমার বিহেভিয়ারাল সমস্যা আছে, আমার যদি ওয়াইফ থাকে তাহলে তার লাইফটাও হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা আশপাশের মানুষ যারা আছে তাদেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এরকম একটা কন্ডিশন পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এখানে কি কি থাকতে পারে, যেমন কারো কারো হচ্ছে অ্যাংজাইটি থাকতে পারে। অ্যাংজাইটি মে বি সো প্রোনাউন্সড দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল রেয়ারলি ভেঞ্চার ইনটু এনি সিচুয়েশন হোয়ার দে ফিয়ার স্ক্রুটিনি। তাহলে হচ্ছে এমন কোন একটা কন্ডিশনে সে যাবে না যেখানে হচ্ছে তাকে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হবে, এরকম একটা কন্ডিশনে সে যাবে না। ডিসোসিয়েটিভ ট্রেটস আছে ডিসরিগার্ড অফ ওয়েলবিং, lack of guilt concerning the adverse effect of one's action to other। তো অনেকের এরকম যে কন্ডিশনও থাকে, আরেকজনের যে হচ্ছে ভালো সেই ভালোটাও দেখতে পারে না, এরকম এগুলো হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। তো আমাদের ফ্রেন্ডরা থাকে একটা ফ্ল্যাটে, তো ওনারা কি রকম, একজন পড়তেছে এই অবস্থায় দেখা যাচ্ছে যে সে বলে যে আমি ঘুমাবো, লাইট বন্ধ করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে হচ্ছে সকালে ডেকে দিতে বলছে, বলে যে ভাই আপনি তো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন, আমাকে একটু ডেকে দিন। উনি ইচ্ছা করে আর ডেকেও দিচ্ছে না।
তো বলা যায় তো মাঝখানে আমাদের হচ্ছে যখন দেখছি আমরা ফ্রেন্ডরা একজন আরেকজনকে হেল্প করি, তখন সে বলে যে আমাদের সময় তো আমরা তো এরকম করতাম, একজন আরেকজনের সাথে বলে যায় একটা জেলাসি কন্ডিশন ছিল। এগুলো হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে এক একজনের কিছু মানুষের এরকম থাকে। দেখেন এই প্রোনাউন্স দে মে লিড টু ড্যামেজ টু আদার, অন্যদের ক্ষতি করতে পারে, টু ক্রিমিনাল অ্যাক্টস আর টু সাকসেসফুল ক্যারিয়ার। দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ড হচ্ছে আগে যাচ্ছে বা আপনি আগে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার আরেকটা ফ্রেন্ড জেলাস খুব, মানে আপনার সহ্য করতে পারতেছে না, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। তো পলিটিক্যাল ক্যারিয়ার মনে করেন সাকসেসফুল হয়েছে, তাকে হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে। তো পার্সোনালিটি ডিসঅর্ডারটা আসলে অনেক কি বলে এটা কি বড় একটা বিষয়। তো এখানেও আসলে খুব বেশি কোনো আলোচনা করে নাই। পার্সোনালিটি ডিসঅর্ডার আসলে কোনো চিকিৎসা দিয়ে হচ্ছে আসলে চিকিৎসা করা সম্ভব না, এটা হচ্ছে কাউন্সেলিং করতে হবে তাকে, তার এই বিষয়গুলো নিয়ে। ডাইলেকটিয়াল হচ্ছে আপনার বিহেভিয়ারাল থেরাপি আছে, এইগুলোর মাধ্যমে। আর যদি কারো হচ্ছে বেশি অ্যাংজাসনেস থাকে, অবসেশন থাকে, তখন হচ্ছে ওইটা ওদের ক্ষেত্রে হচ্ছে অ্যানজিওলাইটিক ড্রাগ দেওয়া যেতে পারে। এইগুলো আর কি। বিভিন্ন ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আসলে ডিপ্রেশনের খুব একটা আলোচনা নেই, এগুলো আলাদা আলাদা নাম দিয়েই পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। ও এখানে যতটুকু আছে একটুকুই আনাপ। আজকে মনে হয় এখানে আমরা থামতে পারি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, এখনো করতে পারেন। আমার মনে হয় আমার কাছে সাইকিয়াট্রি টপিকটা সহজ লাগে মোটামুটি, আর ডেভিডসনের যতটুকু আছে ওটুক সহজ অ্যাটলিস্ট। কয়টার মতন এসবিএ বা কয়টার মতন প্রশ্ন থাকে? এটা হচ্ছে 6 নাম্বার বললেও গতবার দেখা গেছে যে হচ্ছে 3টা এসবি আসছে, এমসিকিউ আসছে। তো মার্ক সব সময় ওরা বলে দিছে যে সিলেবাস এটা একটা হচ্ছে গ্রস একটা সিলেবাস, এটা সব সময় 100% ফলো করা হয় না। ও ঠিক আছে। দেখা গেল যে আগামীবার হয়তো একটা এসবি আসতে পারে, অথবা একটা এসবি নাও আসতে পারে, 2-3টা এমসিকিউ আসতে পারে, তবে ইউজুয়ালি একটা বা 2টা এসবি থাকে সব সময়। জি ভাই। কামরুল ঘুমাই পড়ছে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার মনে হয় কার প্রশ্ন নেই। ওকে আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, ঘুমাই গেলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, শুভরাত্রি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গুড নাইট সবাইকে। গুড সকালবেলা নাইট ভাই, কফি খেন না ভাই, ঘুমায় পড়েন। সকালবেলা গুড নাইট দিয়ে আমি 10টা বাজে ঘুমটা ভেঙে গেছে, বুঝছো? 8টা বাজে ঘুমাইছি, 10টা বাজে ঘুমটা ভেঙে গেছে। ঠিক আছে। কি ডিউটি করেন কোথাও? না রে, আমি কোনো ডিউটি করি না, ফুল টাইম তোমাদের সবাই নিয়োজিত। ভাই চিটাগাং অনেক বাড়ি আছে, 2-3টা বাড়ি আছে, লাগে না ভাই। তাই না? ঠিক আছে কামরুল, ঘুমা। তোর যে কম ঘুমে পাগলামি শুরু করছিস। আসসালামু আলাইকুম ভাই। বন্ধ হয় না কেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম ভাই, শুভরাত্রি। ঘুমাই যাও, আমার তো ঘুম আসতেছে না। আপনি কফি খেন না ভাই, এত রাত্রে আরো ঘুম আসবে না, ঘুমায় পড়েন। আচ্ছা, চেষ্টা করতেছি। কাটতে পারতেছি না রে, জুম কাটতে পারতেছি না, লাইভও কাটতে পারতেছি না। ভাই আমি তাহলে লিভ নিলাম ভাই। ওকে লিভ নাও।